যাস না রমেশ, কথা শুনে যা বাবা। বাবা যাস না। না জ্যাঠাইমা, যারা অহংকারের জোরে তোমাকে পায়ের নিচে মারিয়ে চলে তাদের হয়ে একটাও কথা তুমি বলো না। এই কলঙ্কটা আমার ঘাড়ে কেন জ্যাঠাইমা? আমি কি মাসিকে শিখিয়েছি বলো? তার জন্যে আমি চাই নাকি? শিখিয়ে যে দাওনি সেটা সত্যি, কিন্তু তার জন্য কিছুটা দায় তোমাকেও নিতে হয় মা। কেন দায়ী হব? কখনো না। আমি তো এ ব্যাপারে কিছুই জানতাম না জ্যাঠাইমা। তবে কেন উনি মিথ্যে দোষ চাপিয়ে আমাকে অপমান করলেন? হৃদয়ে মম তুমি রবে নীরবে। শুরু হচ্ছে পল্লী সমাজের দ্বিতীয় পর্ব। সাবস্ক্রাইব টু মন্ডলের আড্ডাখানা। এই পাড়ার একমাত্র মুদিখানার দোকান মধুপালের। হাটের একধারে নদীর পথে। 10-12 দিন হয়ে গেছে, অথচ মধু বাকি 10 টাকা নিতে আসেনি বলে রমেশ হঠাৎ একদিন সকালে নিজেই দোকানের দিকে রওনা দিল। মধুপাল খুব সমাদর করে ছোটবাবুকে বারান্দায় মোড়া পেতে বসালো। আর ছোটবাবু বাকি টাকা দিতে এসেছে শুনে একেবারে অবাক হয়ে গেল। জীবনে কখনো এমন উপযাজক হয়ে ঋণ শোধ করতে আসতে কাউকে সে দেখেনি, এমনকি শোনেওনি। কথার ফাঁকে অনেক কথাই হলো। মধু বলল, দোকানের চলবে কেমন করে বাবু? 2 আনা 4 আনা 1 টাকা 5 সিকি করে মিলে তো প্রায় 50-60 টাকা বাকি পড়ে গেছে। এই দিয়ে যাচ্ছি বলে 2 মাসে মারা আমার দোনাই। কি এই বারুদ যে মশাইছে, তা কবে এলেন? আগে প্রাত পেলেও হয়। বাড়ুজ্জে মশাই বাঁ হাতে একটা ঝুড়ি, পায়ে গোড়ালি পর্যন্ত কাদার দাগ, কানে পইতে জড়ানো, আর ডান হাতে কচু পাতায় মুড়ে রাখা কুচো চিংড়ি। তিনি ফোঁস করে একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, কাল রাত্রেই এলো, তামাখানা তে দেখিনি মধু। বলতে বলতেই ঝুড়ি নামিয়ে হাতে ধরা চিংড়ি দেখাতে লাগলেন। কি সুন্দর চিংড়ি এনেছেন, দেখেছ? মানে ভালোই খেতে লাগে। ওই রবি গেলেনি আক্কেল দিল্লি মধু, সব করে আবার হাতটা ধরে ফেললো। কালে কালে কি হলো বল দেখি? এই কি 1 পয়সার চিংড়ি? ব্রাহ্মণকে ঠকিয়ে আর কতদিন খাবে ওই মাঝি? উচ্ছন্নে যেতে হবে না? এই যে বলেন কি, হাইটটা একেবারে ধরে ফেললো। 2.5 পয়সায় শুধু বাকি, তাই বলে হাটের মাঝখানে অত লোকের সামনে আবার হাত ধরবে? কে নাকি দেখলো বল দেখি? মাঠ ঘাট থেকে এসে ঝুড়ি মেজে নদীতে হাত পা ধুয়ে ভাবলাম হাটটাও একবার ঘুরে যায়। মাগি 1 চুবড়ি মাছ নিয়ে বসে আছে। আমাকে দেখে হেসে বলল, কিচ্ছু নেই ঠাকুর, যা ছিল সব উঠে গেছে। আরে আমার চোখে ধুলো দেবে? ডালাটা ফস করে তুলে ফেলতেই দেখি না অমনি ফস করে হাতটা চেপে ধরলো। তোর সেই 2.5টা আর আজকের একটা, সবে মিলে 3.5 পয়সা। এই 3.5 পয়সা নিয়ে কি আমি গা ছেড়ে পালাবো? কি বলিস মধু? না না, তাও কি হয়? তবে তাই বল না, গায়ে কি শাসন নেই? নইলে 6টে জেলের ধোপা আর নাপতে আটকে দিয়ে চাল কেটে তোলা যায় না? হঠাৎ রমেশের দিকে তাকিয়ে বাড়ুজ্জে মশাই প্রশ্ন করলেন, বাবুটি কে মধু? আজকে ওনারে ছিলেন না, এই আমাদের ছোটবাবু ছেলে গো। সেদিন 10 টাকা বাকি ছিল বলে নিজে বাড়ি বয়ে দিতে এসেছেন। বাড়ুজ্জে মশাই কুচো চিংড়ির অভিযোগ ভুলে গিয়ে চোখ কপালে তুলে বললেন, রমেশ বাবাজি, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। হ্যাঁ, এসে শুনলাম একটা কাজের মতো কাজ করেছো বটে। এমন খাওয়া দাওয়া এই অঞ্চলে কখনো হয়নি, কিন্তু বড় দুঃখ রইল, চোখে দেখতে পারলাম না।
শালা 5 শালা ধাপ্পায় পড়ে গিয়ে কলকাতায় চাকরি করতে গিয়েই তো এই হাঁড়ির হাল। আরে ছ্যা, সেখানে কেউ মানুষ থাকতে পারে নাকি? রমেশ শুধু চুপ করে লোকটার মুখের দিকে তাকিয়ে রইল। কিন্তু দোকানে তখন সবাই মহা কৌতূহলী রমেশের কলকাতা প্রবাসের কাহিনী শোনার জন্য। এই রমেশ বাবাজি না খুব ভালো লোক, হ্যাঁ কি বলো, মানে আলাদাই, মানে এরকম মানুষ হয়, আলাদাই আলাদাই, অসাধারণ। মধু তামাক সাজিয়ে হুঁকোটা বাড়ুজ্যের হাতে দিয়ে প্রশ্ন করল, তারপর একটা চাকরি বাকরি হয়েছিল তো নাকি? হবে না, এতদিন পড়াশোনা শিখেছি আমি, কিন্তু চাকরি হলেও কি সেখানে কেউ মানুষ থাকতে পারে বলো? যেদিকে তাকাও শুধু ধোঁয়ার কাদা। বাইরে বেরোলে গাড়ি ঘোড়ায় চাপা না পড়ে ঘরে ফিরতে পারলে তোর বাপের পুণ্যি আছে বুঝবি। মধু কোনোদিন কলকাতায় যায়নি, শুধু একবার মেদিনীপুর শহরে গিয়েছিল। সে অবাক হয়ে বলল, ও বলেন কি? তোর রমেশ বাবুকে জিজ্ঞেস কর না, সত্যি কি মিথ্যা? না মধু, খেতে না পাই তাও ভালো, মুখে হাত দিয়ে পড়ে থাকবো, কিন্তু বিদেশ যাওয়ার কথা যেন কেউ আমার সামনে আর না আনে। বিশ্বাস করবি না জানি, কিন্তু সেখানে শুশনি শাক, কলমি শাক, চালতা, আমড়া, থর, মোচা সব কিনে খেতে হয়। পারবি খেতে? 1 মাস না খেয়ে খেয়ে একদম রোগা ইঁদুর হয়ে গেছি রে বাবা। 3 রাত পেট ফেঁপে ওঠে, বুক জ্বালা করে, প্রাণ আকু পাকু করে, পালিয়ে এসে তবে বাঁচলাম। না বাবা, ছেলে মেয়েদের সাথ ধরে ভিক্ষে করবো, ব্রাহ্মণের ছেলে, তাতে লজ্জার কিছু নেই, কিন্তু মা লক্ষ্মী মাথায় থাকুক, বিদেশে যেন কেউ না যায়। ওর কাহিনী শুনে দোকানে সবাই ভয় পেয়ে এবং অবাক হয়ে একেবারে চুপ করে গেল। তখন বাড়ুজ্যে উঠে গিয়ে মধুর তেলের ভাঁড় থেকে এক ঝটকায় উড়খি ডুবিয়ে 1 ছটাক তেল বের করলেন। অর্ধেকটা নাক কানের গর্তে ঢেলে বাকিটা মাথায় মাখলেন। তারপর বললেন, বেলা হয়ে গেল রে মধু, এই ডুবটুকু দিয়ে সোজা ঘরে যাই। 1 পয়সা নুন দে দেখি মধু, বিকেল বেলা পয়সা দিয়ে যাব। আবার বিকেল বেলা? বলে মধু বিরক্ত মুখে নুন আনতে দোকানে উঠল। বাড়ুজ্যে গলা বাড়িয়ে তাকিয়ে বিস্ময় অসন্তোষে বললেন, কি রে মধু, এ তো গালে চর মেরে পয়সা নিচ্ছিস দেখছি। বলে এগিয়ে এসে নিজেই 1 খামচা নুন তুলে ঠোঙায় ভরে নিলেন। তারপর রমেশের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, চলো না বাবাজি, গল্প করতে করতে যাই। চলুন। বলে রমেশ দাঁড়িয়ে গেল। মধু দোকানি একটু দূরে দাঁড়িয়ে করুণ গলায় বলল, আগে বাড়ুজ্যে মশাই, বলছিলাম যে সে ময়দার 5 আনার পয়সাটা কি? তোদের কি চোখের লজ্জা নেই? 5 বেটার জন্য কলকাতায় যাওয়া আসা করতে করতে আমার 5টা টাকা গিলে খেয়েছিস, আর এই সময় তাগাদা করতে এলি? কারোর সর্বনাশ আর কারোর পৌষ মাস। দেখলে বাবা রমেশ, এদের ব্যবহারটা দেখলে তুমি একবার? আসলে অনেক দিনের বাকি তো। হলেই বা অনেক দিনে, এমন করে সবাই মিলে পেছনে লাগলে আর গায়ে থাকা যায়? রমেশ বাড়ি ফিরতেই এক ভদ্রলোক তাড়াহুড়ো করে হুঁকোটা একপাশে রেখে একেবারে পায়ের কাছে নেমে প্রণাম করল। উঠে দাঁড়িয়ে বলল, পেন নাম ছোটবাবু, পেন নাম। আমি বনমালী পারুই, আপনাদের স্কুলের হেডমাস্টার। 2 দিন ধরে আসছিলাম, কিন্তু দেখা পাচ্ছিলাম না, তাই ভাবলাম। রমেশ সমাদর করে পাড়ুই মশাইকে বসাতে গেল, কিন্তু তিনি ভদ্রভাবে দাঁড়িয়ে রইলেন। বললেন, আগে আমি তো আপনার ভৃত্য। লোকটা বয়সে প্রবীণ, আর যাই হোক এক বিদ্যালয়ের শিক্ষক। তার এই অতিরিক্ত বিনীত কুণ্ঠিত ব্যবহার
রমেশের মনে উল্টো এক ধরনের অশ্রদ্ধার অনুভূতি জাগিয়ে দিল। বসতে তিনি কিছুতেই রাজি হলেন না, দাঁড়িয়েই নিজের বক্তব্য বলতে লাগলেন। এলাকায় ছোট্ট একটা স্কুল মুখুজ্জে ঘোষাল পরিবারের উদ্যোগে প্রতিষ্ঠা হয়েছিল। প্রায় 30-40 জন ছাত্র পড়ে সেখানে। কেউ কেউ তো সেই 2-3 ক্রোশ দূর থেকেও আসে। সামান্য সরকারি সাহায্য আছে বটে, কিন্তু তাতেও স্কুল আর টিকছে না। রমেশের মনে পড়ল ছোটবেলায় সেও কিছুদিন এই বিদ্যালয়ে পড়েছিল। পাড়ুই মশাই জানালেন, চাল না দেওয়া হলে আগামী বর্ষায় স্কুলের ভেতরটায় কেউ বসতে পারবে না। তবে সেটা পরে ভাবা যাবে। এখনকার সবচেয়ে বড় বিপদ হলো 3 মাস ধরে কোনো শিক্ষকই বেতন পাননি। ফলে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতন আর কেউ পড়াতে চাইছে না ছোটবাবু। স্কুলের কথা শুনে রমেশ হঠাৎ সজাগ হয়ে উঠল। হেডমাস্টারকে বৈঠকখানায় নিয়ে গিয়ে একে একে সব খবর নিতে লাগলো। মাস্টার আর পণ্ডিত মিলে মোটে 4 জন শিক্ষক আছেন। তাদের হাড় ভাঙা পরিশ্রমের ফলে প্রতি বছর 2 জন করে ছাত্র মাইনর পরীক্ষায় পাশ করছে। তাদের নাম ধাম সব বিবরণ পাড়ুই মশাই যেন মুখস্থের মতো আবৃত্তি করে শোনালেন। ছেলেদের কাছ থেকে যা ফি ওঠে তাতে নিচের 2 জন শিক্ষকের কোনো মতে চলে যায়, আর সরকারি সাহায্যে 1 জনের বেতন হয়। শুধু 1 জনের বেতনটা গ্রামের ভেতরে ও বাইরে থেকে চাঁদা তুলে জোগাড় করতে হয়, আর সেই চাঁদা সংগ্রহের দায়িত্ব মাস্টারদেরই ওপরে। গত 3-4 মাস ধরে তারা ক্রমাগত ঘুরে ঘুরে প্রায় প্রত্যেক বাড়িতেই 8-10 বার করে গিয়ে মোটে 7 টাকা চার আনার বেশি তুলতে পেরেছেন। সব কথা শুনে রমেশ একেবারে স্তব্ধ হয়ে গেল। 5-6টা গ্রামের মধ্যে এই একটা স্কুল, আর এত গ্রাম ঘুরে 3 মাসে মোটে 7 টাকা চার আনা উঠেছে। রমেশ জিজ্ঞাসা করল, আপনি কত মাইনে পান? রসিদে লিখতে হয় 26 টাকা, কিন্তু হাতে পাই 13 টাকা 15 আনা। কথাটা রমেশ প্রথমে কিছুতেই বুঝল না, শুধু ওর মুখের দিকে তাকিয়ে রইল। মাস্টার নিজেই ব্যাখ্যা করল, আগে সরকারি হুকুম, তাই 26 টাকার রসিদ লিখে ইন্সপেক্টর বাবুকে দেখাতে হয়, নইলে সরকারের সাহায্য বন্ধ হয়ে যাবে। সবাই জানে ব্যাপারটা। আপনি চাইলে যে কোনো ছাত্রকে জিজ্ঞাসা করুন, বুঝবেন আমি মিথ্যে কথা বলছি না। অনেকক্ষণ চুপ করে থেকে রমেশ আবার জিজ্ঞাসা করল, এতে আপনার ছাত্রদের কাছে সম্মানহানি হয় না? কি করবো রমেশবাবু, বেনিবাবু তো এই কয়টা টাকাও দিতে নারাজ। তিনিই কর্তা বুঝি? হ্যাঁ, তিনিই সেক্রেটারি, কিন্তু কোনোদিনও 1 পয়সাও খরচ করেন না। শুধু যদু মুখুজ্জে মহাশয়ের মেয়ে সতীলক্ষ্মীর দয়া না থাকলে স্কুল অনেক আগেই বন্ধ হয়ে যেত। এই বছরও তিনি নিজের খরচে চাল দেওয়ার কথা বলেছিলেন জানেন, কিন্তু হঠাৎ যে কেন সব বন্ধ হয়ে গেল তা কেউ জানে না। তার একটা ভাই শুনেছি ওই স্কুলে পড়ে। যতীন তো? হ্যাঁ, পড়ে বই কি। আপনার স্কুলের বেলা হয়ে যাচ্ছে, আজ আপনি যান, কাল আমি আপনাদের ওখানেই আসব। যাকে নমস্কার ছোটবাবু, আসলাম। বলে হেডমাস্টার আবার রমেশকে প্রণাম করল, তারপর জোর করে ওর পায়ের ধুলো মাথায় নিয়ে বিদায় নিল। বিশ্বেশ্বরী সেদিনের কথাটা সেদিনই 10টা গ্রাম ছড়িয়ে পড়েছিল। বেনি লোকটা কারো সামনে সরাসরি কড়া কথা বলতে পারত না, তাই সে গিয়ে রমার মাসিকে ডেকে এনেছিল। সেকালে নাকি তক্ষক নাগ দাঁত ফুটিয়ে এক বিরাট অশ্বত্থ গাছ জ্বালিয়ে ছাই করে দিয়েছিল। এই মাসিটিও সেদিন সকালবেলায় যে বিষ উগড়ে গেলেন, তাতে বিশ্বেশ্বরীর রক্তে মাংসে গড়া দেহটা কাঠের নয় বলেই হোক কিংবা একাল সেকাল নয় বলেই হোক জ্বলে ভস্মস্তূপে পরিণত হয়ে গেল না,
কিন্তু তিনি সব অপমান চুপচাপ সহ্য করলেন, কারণ এটা যে তার নিজের ছেলের হাত দিয়েই ঘটছে সে কথা তার অজানা ছিল না। তিনি একটা কথারও জবাব দিলেন না, কারণ তাতে নিজের ছেলের নাম আগে বেরিয়ে যাবে, আর তার রমেশের কানে গেলে আরো বড় লজ্জার মুখে পড়তে হবে। সেই লজ্জার ভয়েই তিনি কাঠের মতো বসে রইলেন। কিন্তু গ্রাম তো কিছুই গোপন থাকে না, রমেশ সব শুনে ফেলল। জ্যাঠাইমাকে নিয়ে তার মনে বরাবরই দুশ্চিন্তা ছিল, আর মায়ের সঙ্গে এর জন্য একটা কলহ হবেই সে আশঙ্কাও ছিল তার। কিন্তু বেনি বাইরের লোক ডেকে এনে নিজের মাকে এমনভাবে অপমান করবে, এটা রমেশের কাছে একেবারেই অবিশ্বাস্য লেগেছিল। মুহূর্তেই তার মধ্যে তীব্র রাগ জ্বলে উঠল। ভাবল ও বাড়িতে গিয়ে যা মুখে আসে তাই বলে বেনিকে গালাগালি করে আসবে, কারণ যে মানুষ নিজের মাকে এমন অপমান করতে পারে তাকে অপমান করার সময় আর ভেবে চিন্তে চলার দরকার নেই। কিন্তু পরক্ষণেই মনে হলো তাতে জ্যাঠাইমার অপমান বরং আরও বাড়বে। সেদিন দিনুর কাছে আর পরের দিন মাস্টারের মুখে শুনে রমার প্রতি রমেশের মনে একটা শ্রদ্ধার ভাব জন্মেছিল। চারিদিকে অজ্ঞতা আর ক্ষুদ্রতার মধ্যে কেবল জ্যাঠাইমার হৃদয়টা ছাড়া পুরো গ্রামটাই অন্ধকারে ডুবে গেছে বলে সে ভেবেছিল। যখন মুকুজ্জ বাড়ির দিক থেকে একটুখানি আলো, তা যত ছোটই হোক, তার মনে অনেক শান্তি দিয়েছিল। কিন্তু আজকের ঘটনাটা তার মনটা আবার ঘৃণা এবং বিতৃষ্ণায় ভরিয়ে দিল। বেনির সঙ্গে যোগ দিয়ে ওই দুই মাসি আর বঞ্ঝিও যে অন্যায় করেছে সে ব্যাপারে তার বিন্দু মাত্র সন্দেহ রইল না। কিন্তু এই দুই মহিলার বিরুদ্ধেই বা সে কি করবে, আর বেনিকে কিভাবে শাস্তি দেবে, কোনো রকম বুদ্ধি সে খুঁজে পেল না। এই সময় একটা ঘটনা ঘটল। মুকুজ্জে আর ঘোষালদের কয়েকটা সম্পত্তি এখনো ভাগ হয়নি। আচার্যদের বাড়ির পেছনে যে পুকুরটা আছে সেটাও উভয়ের সাধারণ সম্পত্তি। একসময় বেশ বড় ছিল পুকুরটা, কিন্তু রক্ষণাবেক্ষণ না হওয়ায় এখন প্রায় ডোবার মতো হয়ে গেছে। ভালো মাছ ছাড়লে বাঁচত না, শুধু কই মাগুরের মতো নিজেরাই জন্মানো মাছ কিছু ছিল। এমন সময় ভৈরব হাঁপাতে হাঁপাতে এসে হাজির হলো। বাইরে চণ্ডী মণ্ডপের পাশের ঘরে গোমস্তা গোপাল সরকার খাতা লিখছিল। ভৈরব ব্যস্ত হয়ে বলল, সরকার মশাই, লোক পাঠাননি? এই গড় থেকে মাছ ধরানো হচ্ছে যে। কে ধরাচ্ছে? আবার কে? বেনি মাধবের এই চাকর দাঁড়িয়ে আছে, মুকুজ্জদের এই খোট্টা দারোয়ানটাও আছে দেখলুম। নেই কেবল আপনাদের লোক, এই শিগগির পাঠান। আমাদের বাবু মাছ মাংস খান না। নাই খেলেন, কিন্তু ভাগের ভাগ তো নেওয়া চাই। আমরা পাঁচজন তো চাই, বাবু বেঁচে থাকলে তিনি হয়তো তাই চাইতেন, কিন্তু রমেশবাবু একটু আলাদা ধরনের। বলেই ভৈরবের মুখে বিস্ময় দেখে গোপাল হাসল, খানিকটা খোঁচা দিয়েই বলল, এ তো তুচ্ছ দুটো শিঙি মাগুর মাছ আছে দিমশাই। সেদিন ওই হাটের উত্তর দিকে সেই প্রকাণ্ড তেঁতুল গাছটা কাটিয়ে ওটা দুই ঘরে ভাগ করে নিলেন। আমাদের তো কাঠের এক কুচিও দিলেন না। আমি ছুটে এসে বাবুকে জানাতে তিনি বই থেকে একবার মাত্র মুখ তুলে হেসে আবার পড়তে লাগলেন। জিজ্ঞেস করলুম, কি করব বাবু? রমেশবাবু আর একবারও মুখ তুললেন না। তারপর খুব পিড়াপিড়ি করতে বইখানা মুড়ে রেখে একটা হাই তুলে বললেন, কাঠ? তা আর কি তেঁতুল গাছ নেই? শোনো কথা। বললুম, থাকবে না কেন, কিন্তু ন্যায্য অংশ ছেড়ে দেবেনি বা কেন? আর কেই বা দেয় এরকম? রমেশবাবু বইখানা আবার মেলে ধরে মিনিট পাঁচেক চুপ করে থেকে বললেন, সে ঠিক, কিন্তু দুখানা তুচ্ছ কাঠের জন্য তার ঝগড়া করা চলে না। বলেন কি? বলি ভালো, আচার্য মশাই, বলি ভালো। আমি সেই দিন থেকেই বুঝেছি। আর মিছে কেন, ছোট তরফের মা লক্ষ্মী তারিণী ঘোষালের সঙ্গেই অন্তর্ধান হয়েছেন। কিন্তু পুকুরটা যে আমার বাড়ির পিছনেই, আমার একবার তো জানানো চাই। তা বেশ তো, একবার জানিয়ে এসো না।
দিনরাত বই নিয়ে থাকলে আর শারিকদের এত ভয় পেলে কি সম্পত্তি রক্ষা করা যায়? ওই যদু মুখার্জির কন্যা স্ত্রীলোক সে পর্যন্ত শুনে হেসে রুটি পাটি। গোবিন্দ গাঙ্গুলিকে ডেকে নাকি সেদিন অনেক তামাশা করে বলেছিল, রমেশবাবুকে বলো একটা মাসোহারা দিয়ে বিষয়টা আমার হাতে তুলে দিতে। এর চেয়ে লজ্জার আছে? বলেই গোপাল রাগে দুঃখে মুখটা বিকৃত করে আবার কাজে মন দিল। বাড়িতে তখন কোনো মহিলা ছিল না। দরজা জানলা খোলা। ভৈরব ভেতরে গিয়ে দেখল রমেশ সামনের বারান্দায় একটা ভাঙা ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে। ভৈরব একটু ভূমিকা করে সম্পত্তি রক্ষার প্রসঙ্গটা তুলতেই রমেশ বন্দুকের গুলি খাওয়া ঘুমন্ত বাঘের মতো গর্জে উঠল। রোজ রোজ এইসব চালাকি আমার আর ভালো লাগে না ভজুয়া, আমি কিন্তু বলে দিচ্ছি। রমেশের এই অপ্রত্যাশিত উগ্রতায় ভৈরব একেবারে হাতকে উঠল। এই চালাকিটা কার সেটা সে বুঝতেই পারল না। ভজুয়া রমেশের গরখপুর জেলার চাকর, খুব শক্তিশালী আর ভীষণ বিশ্বস্ত। লাঠি খেলা শিখেছে রমেশের কাছ থেকেই। ভজুয়া উপস্থিত হতেই রমেশ তাকে হুকুম দিল, সব মাছ কেড়ে আনবি, আর কেউ বাধা দিতে এলে তার চুল ধরে টেনে আনবি। যদি সেটা সম্ভব না হয় অন্তত তার একটা দাঁত ভেঙে আনবি। হে তো ভজুয়ার পছন্দের কাজ। সে চুপচাপ ভেতরে গিয়ে নিজের তেল মাখানো লাঠিটা আনতে ঢুকল। ভৈরব কেঁপে উঠল। সে বাংলাদেশি মানুষ, চেঁচামেচি ভয় পায় না, কিন্তু ওই মজবুত খাঁটো হিন্দুস্থানি চাকরটা একটাও কথা না বলে শুধু ঘাটটা হেলিয়ে বেরিয়ে গেল। এটা দেখে ভৈরবের তালু পর্যন্ত শুকিয়ে গেল। তার মনে পড়ল, যে কুকুর ডাকে না সেই বেশি কামড়ায়। ভৈরব আসলে রমেশের শুভাকাঙ্ক্ষী, তাই জানতে এসেছিল যদি সময় মতো গিয়ে হইচই করা যায় তবে দুটো কই মাগুর অন্তত ঘরে আনা সম্ভব। ভৈরব নিজেও সাহায্য করতে চেয়েছিল, কিন্তু কিছুই হলো না। মনিব শুধু একবার গর্জে উঠল। চাকর একটা কথাও না বলে লাঠি নিতে চলে গেল। ভৈরব গরিব লোক, ফৌজদারির মামলায় জড়ানোর সাহস বা ইচ্ছে কোনোটাই তার নেই। কিছুক্ষণের মধ্যেই লম্বা লাঠি হাতে ভজুয়া বেরিয়ে এলো। সে লাঠি মাথায় ঠেকিয়ে দূর থেকে রমেশকে নমস্কার করে বেরোতে উদ্যত হতেই ভৈরব হঠাৎ কেঁদে উঠল। রমেশের হাত দুটো ধরে কাকুতি মিনতি করতে লাগলো, বাবা রমেশ, রক্ষা করো বাবা, আমি গরিব মানুষ, একদণ্ডও বাঁচব না। রমেশ বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে নিল। বিস্ময়ের সীমা রইল না তার। ভজুয়াও অবাক হয়ে ফিরে দাঁড়ালো। ভৈরব কাঁদো কাঁদো গলায় বলল, এই কথা ঢাকা থাকবে না। বেনিমাধবের কোপে পড়লে তাহলে একটা দিনও বাঁচব না। আমার ঘরদোর পর্যন্ত জ্বলে যাবে। ব্রহ্মা বিষ্ণু এসেও রক্ষা করতে পারবে না। রমেশ মাথা নিচু করে চুপচাপ বসে রইল। গোলমাল শুনে গোপাল সরকার খাতা ফেলে ভেতরে এসে দাঁড়ালো। সে আস্তে আস্তে বলল, বাবু, কথাটা কিন্তু ঠিক। রমেশ কোনো জবাব দিল না, শুধু হাত নেড়ে ভজুয়াকে নিজের কাজে যেতে বলল, আর নিজেও চুপচাপ ঘরে চলে গেল। তার ভেতরের মনটা তখন কি ভয়ঙ্কর ঝড়ের মতো কাঁপছিল সেটা অন্তর্যামী জানেন। হ্যাঁ রে জ্যোতি, খেলা করছিস যে, স্কুলে যাবি নে? আমাদের আজ আর কাল দুদিন ছুটি দিদি। মাসি শুনতে পেয়ে তার কুৎসিত মুখ আরও কুৎসিত করে বললেন, স্কুলে মাসের মধ্যে তো 15 দিন ছুটি, তুই তাই ওর পিছনে টাকা খরচা করিস, আমি হলে আগুন ধরিয়ে দিতুম। বলেই তিনি নিজের কাজে চলে গেলেন। মাসিকে নিয়ে অনেকে বলে বেড়াতেন 16 আনা মিথ্যেবাদিনী, কিন্তু পুরোপুরি তা নয়। সত্যি কথাও মাঝে মাঝে তিনি বলতে পারতেন, আর প্রয়োজন হলে পিছপা হতেন না। রমা ছোট ভাইকে কাছে টেনে আস্তে জিজ্ঞাসা করল, ছুটি কেন রে যতীন? আমাদের স্কুলে চাল ছাওয়া হচ্ছে।
তারপর চুনকাম হবে। কত বই এসেছে, 4-5টা চেয়ার টেবিল, একটা আলমারি, একটা খুব বড় ঘড়ি। একদিন তুমি গিয়ে দেখে এসো না দিদি। বলিস কি রে? হ্যাঁ দিদি, সত্যি। ওই রমেশ বাবু এসেছেন না, তিনিই সব করে দিচ্ছেন। বালক আরও বলতে যাচ্ছিল, কিন্তু সামনেই মাসিকে আসতে দেখে রমা তাড়াতাড়ি ভাইকে নিয়ে ঘরে চলে গেল। আদর করে কাছে বসিয়ে জিজ্ঞেস করতে করতে সে রমেশের স্কুল সম্বন্ধে অনেক কিছু জানল। শুনল রমেশ প্রতিদিন 1-2 ঘন্টা করে নিজেই পড়াতো। হঠাৎ সে জিজ্ঞাসা করল, হ্যাঁ রে যতীন, তোকে তিনি চিনতে পারেন? হ্যাঁ। কি বলে তুই তাকে ডাকিস? এইবার যতীন একটু মুশকিলে পড়ল, কারণ এত ঘনিষ্ঠতার সৌভাগ্য আর সাহস তার হয়নি। রমেশ এলেই প্রতাপশালী হেডমাস্টার পর্যন্ত যেন ভয়ে আটকে যান। ডাকা তো দূরের কথা, কেউ তার মুখের দিকে চাইলেও ভয়ে গা শিউরে ওঠে। কিন্তু দিদিকে এসব কথা বলাও সহজ নয়। ছেলেরা মাস্টারদের ছোটবাবু বলে ডাকে, এইটুকু মনে করে সে বলল, আমরা তো ছোটবাবু বলি। কিন্তু যতীনের মুখ দেখে রমার বুঝতে দেরি হলো না। সে ভাইকে বুকের কাছে টেনে হেসে বলল, ছোটবাবু কি রে? তিনি যে তোর দাদা হন। বেনিবাবুকে যেমন বড়দা বলে ডাকিস, একে তেমনি ছোটদা বলে ডাকতে পারিস নে? আমার দাদা হন তিনি? সত্যি বলছো দিদি? তাই তো হয় রে। যতীনকে আর ধরে রাখা গেল না। খবরটা ছুটে গিয়ে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারলে এখন সে বাঁচে, কিন্তু স্কুল তো বন্ধ। তাই 2 দিন ধৈর্য ধরতে হবে। তবু পাশের বাড়ির বন্ধুদের অন্তত না বললে সে কি করে। অস্থির হয়ে সে আবার বলল, এখন যাব দিদি। এত বেলায় কোথায় যাবি রে? রমা তাকে ধরে রাখল। যেতে না পেরে যতীন কিছুক্ষণ মুখ ভার করে চুপ করে রইল। তারপর জিজ্ঞাসা করল, এতদিন তিনি কোথায় ছিলেন দিদি? এতদিন লেখাপড়া শিখতে বিদেশে ছিলেন। তুই বড় হলে তোকে এমনি বিদেশে গিয়েই থাকতে হবে। আমাকে ছেড়ে থাকতে পারবি তো যতীন? বলে সে ভাইটাকে আবার বুকের কাছে টেনে নিল। ছোট হলেও যতীন দিদির কণ্ঠে হঠাৎ এক অচেনা আবেগ অনুভব করে অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল। কারণ রমা ভাইটাকে প্রাণের মতো ভালোবাসলেও এত আবেগ আগে তার কথায় শোনা যায়নি। যতীন জিজ্ঞাসা করল, ছোটদার বুঝি সমস্ত পড়া শেষ হয়ে গেছে দিদি? হ্যাঁ ভাই, ওর সব পড়াশোনা শেষ হয়ে গেছে। কি করে তুমি জানলে? উত্তরে রমা শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নেড়ে দিল। আসলে এই ব্যাপারে সে বা গ্রামের আর কেউ কিছু জানত না। তার অনুমানটা ঠিক হবে কিনা তাও নিশ্চয়ই বলা যায় না। কিন্তু কেন যেন তার মনে হয়েছিল, যে ছেলে অল্প সময়েই অন্যের ছেলের পড়াশোনার খোঁজ খবর নিতে এত সচেতন হয়ে উঠেছে, সে মোটেই অশিক্ষিত হতে পারে না। যতীন আর জেদ করল না, কারণ এর মধ্যেই হঠাৎ তার মাথায় অন্য প্রশ্ন এসে গেল। আর সে সঙ্গে সঙ্গেই বলে উঠল, আচ্ছা দিদি, ছোটদা কেন আমাদের বাড়িতে আসে না? বড়দা তো রোজ আসে। প্রশ্নটা যেন বিদ্যুতের মতো রমার সারা শরীরে হঠাৎ কাঁপুনি দিয়ে গেল। তবু হাসি মুখে সে বলল, তুই ওকে ডেকে আনতে পারিস না? এখনই যাবো দিদি। বলে যতীন সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ালো। ওরে কি পাগলা ছেলে রে তুই! খবরদার যতীন, কখনো এমন কাজ করবি না। যতীন স্পষ্ট টের পেল দিদি ভীষণ চিন্তিত। সে বাচ্চা ছেলে হলেও এবার অবাক হয়ে দিদির মুখের দিকে তাকিয়ে চুপ করে গেল। এরকম দিদিকে সে কখনো দেখেনি। আর তাছাড়া যাকে সবাই ছোটবাবু বলে জানে, তাকে সে নিজের মনে ছোট দাদা ভাবে। তাহলে দিদি কেন এত ভয় পাচ্ছে সেটা সে কোনোভাবেই বুঝতে পারল না।
রমা, এই রমা। ঠিক এই সময়ই মাসির তীক্ষ্ণ ডাক ভেসে এলো কানে। রমা যতীনকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। কিছুক্ষণ পর মাসি নিজেই এসে দরজার সামনে দাঁড়িয়ে বললেন, আমি তো ভাবলাম রমা ঘাটে গা ধুতে গেছেন। বলি একাদশী বলে কি এতটা বেলা পর্যন্ত মাথায় একটু জল তেলেও দিতে হবে না? মুখ শুকিয়ে একেবারে কালো হয়ে গেছে যে। তুমি যাও মাসি, আমি এখনই যাচ্ছি। যাবি আর কখন? বেরিয়ে দেখগে যা, বেনিরা মাছ ভাগ করতে এসেছে। মাছের কথা শুনেই যতীন ছুটে বেরিয়ে গেল। মাসির অগোচরে রমা আঁচল দিয়ে একবার মুখটা জোর করে মুছে নিয়ে তার পেছনেই বাইরে এলো। উঠোন জুড়ে তখন ভীষণ কোলাহল। মাছ বেশ অনেকটাই ধরা পড়েছে, প্রায় একটা বড় ঝুড়ি ভরে গেছে। ভাগ করে দেওয়ার জন্য বেনি নিজেই এসে হাজির। আশেপাশে ছেলেমেয়েরাও সঙ্গে সঙ্গে জড়ো হয়ে হইচই শুরু করেছে। এমন সময়ে কাশির শব্দ শোনা গেল। পরক্ষণেই লাঠি হাতে ধর্মদাস এসে ঢুকল। এ মাছ পড়লো হে বেনি? তেমন আর পড়লো কই। আরে দেরি করছিস কেন রে? শিঙি মাছগুলো দুভাগ করে ফেল না। জেলে ভাগ করতে শুরু করলো। এমন সময় গোবিন্দ গাঙ্গুলি ঢুকে বলল, কি হচ্ছে গরমা? অনেকদিন আসতে পারিনি। আমি বলি আমার মায়ের খবরটা একবার নিয়েই যাই। আসুন। এত ভিড় কিসের? বলে গাঙ্গুলি এগিয়ে এসে হঠাৎ অবাক হয়ে গেল। ব্যাস, তাই তো মাছ তো বেশ ভালোই ধরা পড়েছে দেখছি। বড় পুকুরে জাল দেওয়া হলো বুঝি? এসব প্রশ্নের উত্তর দেওয়াকে সবাই অপ্রয়োজনীয় মনে করল। সবাই তখন মাছের ভাগাভাগি নিয়ে মগ্ন। কিছুক্ষণের মধ্যেই কাজ শেষ হয়ে গেল। বেনি তার ভাগের প্রায় সবটাই চাকরের মাথায় চাপিয়ে দিয়ে জেলেকে চোখের ইশারা করল এবং ঘরে ফেরার প্রস্তুতি নিল। মুকুজ্জদের চাহিদা কম হওয়ায় রমার ভাগ থেকে উপস্থিত সবাই নিজেদের মতো কিছু কিছু নিয়ে ঘরে ফিরতে শুরু করল। ঠিক তখনই সবাই অবাক হয়ে তাকিয়ে দেখল রমেশ ঘোষালের সেই খাঁটো হিন্দুস্থানি চাকরটা মাথার সামনে উঁচু বাঁশের লাঠি হাতে একেবারে উঠোনের মাঝখানে এসে দাঁড়িয়েছে। এই লোকটা যেন পুরো মশার মতো দেখতে, পুরো যেন মহিষাসুর। কি বলো? কিরকম একটা দেখতে দেখো। লোকটার চেহারা এমন দুশ্মন সুলভ যে প্রথমেই চোখে পড়ে, আর একবার দেখলে মনে গেঁথে যায়। গ্রামের সবাই তাকে চিনে নিয়েছিল, এমনকি তার সম্বন্ধে আজগুবি সব গল্প ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল। অনেক লোকের ভিড়ের মধ্যেও সে কিভাবে রমাকেই বাড়ির কর্ত্রী বলে চিনল কে জানে। দূর থেকে একখানা বড় সেলাম ঠুকেই তাকে মাঝি বলে সম্বোধন করল এবং কাছে এসে দাঁড়ালো। তার গায়ের চেহারা যেমন ভীতিকর, গলার স্বরও তেমনি অত্যন্ত মোটা আর খানিকটা ভাঙা। আরেকটা সেলাম দিয়ে হিন্দি বাংলা মেশানো ভাষায় সংক্ষেপে জানালো সে রমেশবাবুর চাকর আর মাছের 3 ভাগের 1 ভাগ নিতে এসেছে। রমা হয়তো বিস্ময়ের ধাক্কায় কিংবা এই অদ্ভুত অনুরোধের জবাব খুঁজে না পেয়ে সঙ্গে সঙ্গে কিছু বলতে পারল না। তখনই লোকটা হঠাৎ ঘাড় ঘুরিয়ে বেনির চাকরকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলল, চাকরটা ভয় পেয়ে 4 পা পিছিয়ে দাঁড়ালো। 8 মিনিট পর্যন্ত কোথাও একটুও শব্দ শোনা গেল না। তখন বেনি সাহস করে যেখানে ছিল সেখান থেকেই বলল, আচ্ছা কিসের ভাগ? ভজুয়া সঙ্গে সঙ্গে তাকে একখানা সেলাম দিয়ে সম্মান করে বলল, বাবুজি আপকো नहीं पूछा? মাসি অনেক দূরে বারান্দায় বসে তীক্ষ্ণ গলায় বলে উঠলেন,
কে রে বাবু, মারবি নাকি? ভজুয়া এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল, তারপরেই তার ভাঙা গলার ভয়ঙ্কর হাসি সারা বাড়ি কাঁপিয়ে তুলল। খানিকক্ষণ পরে হাসি থামিয়ে যেন একটু লজ্জা পেয়েই আবার রমার দিকে তাকিয়ে বলল, মাজি। তার কথায় ও ব্যবহারেও ভেতরে ভেতরে একরকম অবজ্ঞার ভাব লুকানো ছিল। সেটা টের পেয়ে রমা বিরক্ত হয়ে উঠল। এবার সে কথা বলল, কি চায় তোর বাবু? রমার বিরক্তি বুঝে ভজুয়া হঠাৎ যেন কুণ্ঠিত হয়ে পড়ল। তাই যতটা সম্ভব কর্কশ গলা কোমল করে সে আবার অনুরোধ করল, কিন্তু লাভ হলো না। মাছ তো ভাগ হয়ে বিলি হয়ে গেছে। এত লোকের সামনে রমা নিচু হতেও পারল না, তাই কড়া গলায় বলল, তোর বাবুর এতে কোনো অংশ নেই, বলগে যা, যা পারে তাই করুক গে। বহুত আচ্ছা মাজি। বলে ভজুয়া সঙ্গে সঙ্গে একটা বড় সেলাম ঠুকে বেনির চাকরকে হাত নাড়িয়ে চলে যেতে ইশারা দিল এবং আর কিছু না বলে নিজেও চলে যাওয়ার প্রস্তুতি নিল। তার এই ব্যবহারে বাড়ির সবাই অবাক হয়ে গেল। ঠিক তখনই সে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে রমার মুখের দিকে তাকিয়ে হিন্দি বাংলা মিশিয়ে নিজের কর্কশ গলার জন্য ক্ষমা চাইল। বলল, মাজি, লোকের কথা শুনে বাবু আমাকে পুকুর ধার থেকে মাছ কেড়ে আনতে পাঠিয়েছিলেন। বাবুজি কিংবা আমি কেউই মাছ মাংস ছুঁই না, কিন্তু বাবুজির হুকুমে হয়তো এই জিও আজ পুকুর ধারে দিতে হতো। রামজি রক্ষা করেছেন। বাবুজি রাগ কেটে গেছে। তখন উনি ডাকলেন, বুঝুয়া যা, মাঝকে জিজ্ঞেস করে আয় ও পুকুরে আমাদের ভাগ আসে কিনা। বাবুজি বলেছেন, আরে যে যাই বলুক ভজুয়া, আমি জানি মাঝি কখনো মিথ্যে কথা বলবেন না, ও পরের জিনিস কখনো ছুঁবে না। তারপর আন্তরিক ভক্তির সঙ্গে বরাবর সেলাম করে ভজুয়া চলে গেল। ভজুয়া বেরিয়ে যেতেই বেনি সরু গলায় হম্বিতম্বি করে উঠল, এমনি করে উনি বিষয় রক্ষা করবে, বুঝলে রমা? এই তোমাদের কাছে প্রতিজ্ঞা করছি, আজ থেকে একটা শামুক গুগলিতেও ওকে হাত দিতে দেব না। কিন্তু রমার কানে তার কথার একটাও ঢুকলো না। মাঝির মুখ হতে কবি ভি ঝুটা বাত বের হবে না। ভজুয়ার এই বাক্যটা তখন তার কানে যেন একসঙ্গে লক্ষ করতালির শব্দের মতো গর্জে বাজছিল। তার গৌরবর্ণ মুখটা এক পলকের জন্য লাল হয়ে গিয়ে আবার যেন ফ্যাকাশে হয়ে গেল, যেন কোথাও এক ফোঁটা রক্তও নেই। শুধু একটাই ধারণা তখন তার ছিল, এই মুখটা যেন কারো চোখে না পড়ে। তাই সে আঁচলটা আর একটু টেনে মাথায় দিয়ে দ্রুত পায়ে অদৃশ্য হয়ে গেল। জ্যাঠাইমা। কে? রমেশ? আয় বাবা, ঘরে আয় বাবা, ঘরে আয় বলে তাড়াতাড়ি একখানা মাদুর পেতে দিলেন বিশ্বেশ্বরী। ঘরে ঢুকেই রমেশ চমকে উঠল, কারণ জ্যাঠাইমার পাশে যে মেয়েটা বসেছিল মুখ না দেখেও বুঝে গেল এটা রমা। সঙ্গে সঙ্গেই তার মনে এক ধরনের জ্বালা উঠল। এরা মাসিকে মাঝখানে বসিয়ে তাকে অপমান করতে ছাড়ে না, আবার নির্লজ্জের মতো গোপন দেখা করতেও পিছপা হয় না। অন্যদিকে হঠাৎ রমেশ চলে আসায় রমার অবস্থাও খুব অস্বস্তিকর হয়ে গেল, কারণ শুধু যে সে এই গ্রামের মেয়ে তাই নয়, রমেশের সঙ্গে তার সম্পর্কও এমন যে পুরোপুরি অপরিচিতার মতো ঘোমটা টেনে বসতে লজ্জা লাগে, আবার না টেনেও যেন স্বস্তি পায় না। তাছাড়া সেদিন মাছ নিয়ে যে ঝামেলাটা হয়েছিল তার রেশ এখনও রয়ে গেছে, তাই যতটা সম্ভব আড় হয়ে বসেছিল সে। রমেশও তার দিকে আর তাকালো না। ঘরে অন্য কেউ আছে তা একেবারে উপেক্ষা করে ধীরে সুস্থে মাদুরে বসে পড়ল সে। জ্যাঠাইমা। তা হঠাৎ এমন দুপুরবেলা যে রমেশ? দুপুরবেলা না এলে তোমার কাছে একটু বসা যাবে কি আর?
তোমার তো আর কাজের শেষ নেই। জ্যাঠাইমা প্রতিবাদ করলেন না, শুধু হেসে উঠলেন একটু। রমেশ মৃদু হাসল বটে, তবে বলল, বহুদিন আগে ছোটবেলায় একবার তোমার কাছে বিদায় নিয়ে গিয়েছিলাম, আজ আবার একবার নিতে এলাম। হয়তো এটাই শেষ বিদায় জ্যাঠাইমা। তার মুখের হাসি থাকলেও গলায় যে দুঃখের ভার তা এমন তীব্রভাবে প্রকাশ পেল যে জ্যাঠাইমা আর রমা দুজনেই অবাক হয়ে ব্যথায় চমকে উঠলেন। বালাই ষাট, ও কি কথা রে বাবা? বলতে বলতে বিশ্বেশ্বরীর চোখ ছল ছল করে উঠল। রমেশ শুধু একটু হাসল। বিশ্বেশ্বরী স্নেহ ভরা গলায় জিজ্ঞাসা করলেন, শরীরটা কি কানে ভালো লাগছে না রে বাবা? এ তো দেশের ডাল রুটি তৈরি দেহ জ্যাঠাইমা, এত সহজে খারাপ হয় নাকি? তা নয়, শরীর আমার ভালোই আছে, কিন্তু এখানে আমি একটু টিকতে পারছি না। মনে হয় প্রাণটা বারবার আমার ভেতর থেকে খাবি খেয়ে উঠছে, আর টিকতে চাইছে না আমার মন। হে তোর জন্মভূমি তো বাবা, এখানে কেন টিকতে পারছিস না বল দেখি? না, আমি সে বলতে চাই না। আমি জানি তুমি সবই জানো। সব না জানলেও কিছু তো জানি বটে রে, কিন্তু সেই কারণেই বলছি, তোর আর কোথাও যাওয়া চলবে না রে রমেশ। কেন চলবে না জ্যাঠাইমা? এখানে তো কেউ আমাকে চায় না। চায় না বলেই তো তোকে আর আমি পালাতে দেব না রে। যে ডাল রুটি খাওয়া দেহের এত বড়াই করছিলি, সেটা কি পালিয়ে যাওয়ার জন্যে? রমেশ চুপ করে রইল। আজ তার মনের ভেতর গ্রামটার বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলে উঠছিল। কারণও ছিল, গ্রামের যে পথটা দিয়ে সরাসরি স্টেশনে যাওয়া যায়, সেই রাস্তার একটা জায়গা 10 বছর আগে বর্ষার জলে ভেঙে গিয়েছিল। তারপর থেকে ভাঙনটা দিনে দিনে বেড়েই চলেছে। প্রায় জল জমে থাকে, আর সবাইকে পার হতে গিয়ে ভোগান্তি পোহাতে হয়। শুকনো সময়ে কাপড় তুলে পা টিপে সাবধানে সবাই কোনো মতে পার হয়, কিন্তু বর্ষাকালে অবস্থা খুবই খারাপ হয়। কখনো দুটো বাঁশ ফেলে দেওয়া হয়, কখনো বা একটা ভাঙা তারের ডোঙা উল্টে রেখে তার উপর ভরসা করে লোকে হোঁচট খায়। আছাড় খেয়ে হাত পা ভেঙে কোনো রকমে ওপারে পৌঁছায়। কিন্তু এত কষ্ট সত্ত্বেও আজ পর্যন্ত গ্রামবাসীরা তার মেরামতের চেষ্টা করেনি। অথচ ঠিক করতে গেলে খুব বেশি নয়, মাত্র 20 টাকা লাগবে। এই টাকা রমেশ নিজে না দিয়ে গ্রামের থেকে চাঁদা তোলার চেষ্টা করেছিল। টানা 8-10 দিন ঘুরেও 1 পয়সাও কেউ দিল না। শুধু তাই নয়, আজ সকালে শেকড়াদের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে কথাটা তার কানে এলো। এক লোক আরেকজনকে হাসতে হাসতে বলছিল, আরে 1 পয়সাও দিস নে, ওর নিজের গরজ বেশি, জুতো পায়ে মশমশিয়ে চলতে হবে না, এই না দিলে ও নিজেই ঠিক করে দেবে দেখিস। তাছাড়া এতদিনে ও তো ছিল না, এই আমাদের স্টেশনে যাওয়া কি বন্ধ ছিল? আরে যা বলেছ, হ্যাঁ তা ঠিক, একদম একদম সবুর করো, হ্যাঁ সবুর করো। চাটুর্যা মাথায় বলে চললেন, ওই মাথায় হাত বুলিয়ে ওই সীতারা ঠাকুরের ঘরটাও ঠিকঠাক করিয়ে নেবা। দুটো বাবু বাবু হইলে খুশি। আগে তো সব ভালোই চলছিল বল। এই কথাগুলো সকাল থেকে আগুনের মতো রমেশের বুক পোড়াচ্ছিল। জ্যাঠাইমা যেন একেবারে সেই জায়গাতেই হাত রাখলেন, বললেন, সে ভাঙনটা সারানোর যে চেষ্টা করছিলি, তার কি হলো? সে হবে না জ্যাঠাইমা, 1 পয়সাও কেউ দেবে না। দেবে না বলে কি হবে না রে? তোর দাদামশাইয়ের কাছ থেকে তোকে যে অনেক টাকা এসেছে, সেই ক টাকা তুই নিজেই দিতে পারিস। কেন দেব জ্যাঠাইমা?
আমার দুঃখ হয় যে না বুঝে স্কুলের জন্য অনেক টাকা খরচা করে ফেলেছি। এ গায়ে কারোর জন্য কিছুই করা উচিত নয়। রমার দিকে কটাক্ষে তাকিয়ে আবার বলল, এদের দান করলে এরা বোকা ভাবে, ভালো করলে বলে গরজ আছে, আর ক্ষমা করলে সেটা মহা পাপ ভেবেই ভয়ে পিছিয়ে যায় এরা। জ্যাঠাইমা হেসে উঠলেন, কিন্তু রমার মুখ একেবারে লাল হয়ে গেল। রমেশ রাগে বলল, হাসলে হাসলে তুমি জ্যাঠাইমা? না এসে কি করি বল বাছা? হ্যাঁ, বরং বরং আমি বলি শোন, তোর এখানে থাকাটাই সবচেয়ে বেশি দরকার। ডাক করে যে জন্মভূমি ছেড়ে যেতে চাইছিস রমেশ, বলতো বলতো তোর রাগের যোগ্য মানুষ এখানে খেয়ে আছে? আহা, এরা যে কত দুঃখী, কত অসহায়, সেটা যদি তুই জানতিস রমেশ, এদের উপর রাগ করে তোর তোর নিজের লজ্জা পেত। ভগবান যদি তোকে তোকে দয়া করে পাঠিয়ে থাকেন, তবে এদের মাঝখানে তোকে থাকতে হবে বাবা। কিন্তু এরা তো আমাকে চায় না জ্যাঠাইমা। সেখান থেকেই তো বোঝা যায় ওরা তো রাগ অভিমানের একেবারেই অযোগ্য বাবা। আর শুধু এরা নয় রে, যে গ্রামে ইচ্ছে হয় তুই গিয়ে দেখবি সবার অবস্থাই একই রকম। তুমি যে তখন থেকে চুপচাপ মাথা নিচু করে বসে আছো মা, আর রমেশ তোরা দুই ভাই বোন কি একটাও কথা বলিস না? না না না, সে করো না। তোমাদের বাবার সঙ্গে ওদের যা হয়েছিল, ঠাকুরপোর মৃত্যুর সঙ্গেই তার শেষ হয়ে গেছে। সে নিয়ে তোমরা যদি এখনো মন কষাকষি করে থাকো, তবে তবে কিছুতেই চলবে না। আমি মনান্তর রাখতে চাই না জ্যাঠাইমা। রমেশ দা, এর মধ্যে তুমি কিছুতে থেকো না জ্যাঠাইমা। সেদিন কোনো গতিকে ওর মাসির হাত থেকে তুমি প্রাণে বেঁচেছ, আজ আবার উনি গিয়ে যদি তাকে পাঠিয়ে দেন, একেবারে তোমাকে চিবিয়ে খেয়ে ফেলে তবে তিনি বাড়ি থেকে ফিরবেন। বলে সে এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে বেরিয়ে গেল। বিশ্বেশ্বরী চেঁচিয়ে ডাকলেন, যাস না রমেশ, কথা শুনে যা বাবা, বাবা যাস না। না জ্যাঠাইমা, যারা অহংকারের জোরে তোমাকে পায়ের নিচে মারিয়ে চলে, তাদের হয়ে একটাও কথা তুমি বলো না। এই কলঙ্কটা আমার ঘাড়ে কেন জ্যাঠাইমা? আমি কি মাসিকে শিখিয়েছি বলো? তার জন্যে আমি চাই নাকি? শিখিয়ে যে দাম নিয়ে সেটা সত্যি, কিন্তু তার জন্য কিছুটা দায় তোমাকেও নিতে হয় মা। কেন দায়ী হব? কখনো না। আমি তো এ ব্যাপারে কিছুই জানতাম না জ্যাঠাইমা। তবে কেন উনি মিথ্যে দোষ চাপিয়ে আমাকে অপমান করলেন? সবাই ভেতরের কথা জানে না মা, তবে তোমাকে অপমান করার ইচ্ছে ওর নেই, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি। তুমি জানো না, কিন্তু আমি গোপাল সরকারের মুখে শুনেছি তোমার উপর ওর কত শ্রদ্ধা আর বিশ্বাস। সেদিন তেঁতুল গাছ কেটে জমি ভাগ করে নেওয়ার সময় সবাই বলছিল ওর ভাগও আছে, কিন্তু কারো কথায় কান দেয়নি। শুধু হেসে বলেছিল, চিন্তা নেই, রমা আছে যখন, তখন আমার ভাগ আমি নিশ্চয়ই পাবো। সে কখনো পরের জিনিস নেবে না। আমি জানি মা, এত ঝগড়া বিবাদের পরেও তোমার উপরও সেই বিশ্বাস ছিল। যদি না সেদিন গর্ভপুরের কথার মাঝেই হঠাৎ থেমে গিয়ে বিশ্বেশ্বরী নির্নিমেষ দৃষ্টিতে কিছুক্ষণ রমার শুকনো মুখের দিকে তাকিয়ে থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, আজ একটা কথা বলি না তোমাকে। সম্পত্তির দাম যতই হোক রমা, রমেশের প্রাণের দাম তার চেয়ে অনেক বেশি। কারো কথায়, কারো লোভে তোমরা সেই প্রাণকে যদি নষ্ট করে ফেলো, তবে দেশের যে ক্ষতি হবে তা কিছু দিয়েই পূরণ করা যাবে না। রমা নিশ্চুপ রইল, একটাও প্রতিবাদ করল না। বিশ্বেশ্বরীও আর কিছু বললেন না। কিছুক্ষণ পরে রমা আস্তে আস্তে বলল, বেলা হয়ে গেল।
আজ বাড়ি যাই জ্যাঠাইমা। যতই রাগ করে রমেশ বাড়ি ফিরে আসুক না কেন, বাড়ি পৌঁছাতেই তার সব রাগ যেন একেবারে গলে জল হয়ে গেল। সে বারবার নিজেকে বলতে লাগলো, এই সোজা কথাটা না বুঝে কি যন্ত্রণাটাই না পাচ্ছিলাম। আসলে রাগই বা করব কাদের উপর, যাদের স্বার্থপরতা এত তীব্র যে সত্যিকারের মঙ্গল কোথায় সেটা চোখ মেলে দেখতেই জানে না তারা। শিক্ষার অভাবে যারা এমন অন্ধ যে প্রতিবেশীর শক্তি নষ্ট করাটাকেই নিজের শক্তি বাড়ানোর সব থেকে বড় উপায় বলে মনে করে। যাদের ভালো করতে গেলে তারা নিজেরাই কাটার মতো খাড়া হয়ে ওঠে, তাদের ওপর অভিমান করাটা তো নিছক ভ্রান্তি ছাড়া আর কিছুই না। তারপর মনে পড়ল দূরে শহরে বসে বই পড়ে কানে গল্প শুনে কল্পনা করে কতবার সে ভেবেছে, আমাদের বাঙালি জাতির যদি কিছু নাও থাকে, গ্রামের ভেতরে সেই শান্তি স্বচ্ছন্দতা এখনো আছে যা শহরের ভিড়ে ঠাসা জীবনে পাওয়া যায় না। সেখানে অল্পে সন্তুষ্ট সরল গ্রামবাসীরা সহানুভূতিতে গলে যায়। একজনের দুঃখে আরেকজন ঝাঁপিয়ে পড়ে, একজনের সুখে আরেকজন না ডাকলেও তারা উৎসব করে আসে। শুধু সেখানেই সেই সব হৃদয়ের মধ্যেই বাঙালির সত্যিকার সম্পদ এখনো অক্ষয় আছে। হায় রে, কি ভয়ঙ্কর ভুল! শহরে যত বিরোধ হিংসা দেখেছে তার চেয়েও প্রকট গ্রামে। শহরের ব্যস্ত রাস্তায় যখনই তার অপরাধ চোখে পড়ত তখন সে মনে করত জন্মভূমির সেই ছোট্ট গ্রামটায় ফিরে যেতে পারলেই বেঁচে যাব, সেই দৃশ্য থেকে মুক্তি পাব। ভেবেছিল সেখানে এখনো ধর্মই বড়, সামাজিক চরিত্র অক্ষত অবস্থায় আছে। কিন্তু কোথায় সে চরিত্র, কোথায় সে জীবন্ত ধর্ম? এ সমস্ত প্রাচীন ধর্মের প্রাণটাই তো শুষে নেওয়া হয়েছে, পড়ে আছে শুধু মৃতদেহটা। আর গ্রাম্য সমাজ সেই বিবর্ণ দুর্গন্ধময় বিকৃত মৃতদেহটাকেই সত্যিকার ধর্ম ভেবে আঁকড়ে ধরে আছে। আর সেই পচা দেহের পিচ্ছিলতায় গড়িয়ে নেমে যাচ্ছে প্রতিদিন আরও অধঃপতনে। সব থেকে বড় পরিহাস, এই নিজেদের ধর্ম সংস্কৃতি নেই বলেই তারা শহরবাসীর ওপর অবজ্ঞা আর অবিশ্বাসে ভরে গেছে। এইসব ভাবনা মনে নিয়েই রমেশ বাড়ির ভেতর ঢুকল। দেখল প্রাঙ্গণের এক কোণে এক প্রবীণ মহিলা 11-12 বছরের এক ছেলেকে নিয়ে জড়সড় হয়ে বসে আছেন। রমেশ ঢুকতেই মহিলা উঠে দাঁড়ালেন। কিছুই না জেনে শুধু ছেলেটির মুখের দিকে দেখেই রমেশের বুক হঠাৎ যেন কেঁদে উঠল। ওদিকে গোপাল সরকার চণ্ডীমণ্ডপের বারান্দায় বসে বসে লিখছিল। সে উঠে এসে বলল, ছেলেটি দক্ষিণ পাড়ার দাড়ি ঠাকুরের ছেলে, আপনার কাছে কিছু ভিক্ষে চাইতে এসেছে। আমি কি শুধু ভিক্ষা দিতেই গ্রামে ফিরেছি সরকার মশাই? গ্রামে কি আর লোক নেই? সে তো ঠিক কথা বাবু, কিন্তু কর্তা তো কখনো কাউকে ফেরাতেন না, তাই বিপদে পড়লেই লোকে এই বাড়িতেই ছুটে আসে। রমেশ ছেলেটির দিকে তাকিয়ে পাশের প্রৌঢ়াকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, কামিনীর মা। এদেরও তো দোষ কম নয়, জীবিত থাকতে প্রায়শ্চিত্ত করালে না, এখন মৃতদেহ যখন কেউ ছোঁয় না তখন টাকা চাইতে ছুটে বেড়াচ্ছ। আচ্ছা, ঘরে কি একটা হাঁড়ি বাটি নেই নাকি? বিশ্বাস না হলে বাপু গিয়ে দেখেই আসবে। কিছু না থাকলে কি আমি ওই বৃদ্ধ ব্রাহ্মণকে ফেলে রেখে এই ছেলেকে নিয়ে ভিক্ষা করতে আসতো? চোখে না দেখলেও শুনেছ তো, এই 6 মাস ধরে আমার যা ছিল সব উজাড় করেছি ওদের জন্য। ভাবলাম ঘরের পাশে ব্রাহ্মণের ছেলে মেয়েরা তাও কি না খেয়ে মরবে নাকি? এই ছেলেটির বাবা দারিক চক্রবর্তী 6 মাস ধরে যক্ষায় শয্যাশায়ী হয়ে আজ ভোরে মারা গেছে। প্রায়শ্চিত্ত হয়নি বলে কেউ দেহ স্পর্শ করছে না। এখন সেটা করা খুবই জরুরি। কামিনীর মা এই সময় নিজের সর্বস্ব খরচ করে দিয়েছে এই নিঃস্ব পরিবারটার জন্য। এখন তারও আর কিছু নেই, তাই ছেলেকে নিয়ে আপনার কাছে এসেছে।
বেলা তো প্রায় 2টো বাজে। যদি প্রায়শ্চিত্ত না হয় মৃতদেহটা কি পড়ে থাকবে? উপায় আর কি বাবু, শাস্ত্র মতে কাজ না হলে তো আর দাহ হবে না। আর এতে পাড়ার লোকই বা দোষ দেবেন কিভাবে? শেষ পর্যন্ত যেভাবেই হোক ওদের কাজটা তো করতেই হবে। তাই এই ভিক্ষে। হ্যাঁ গো কামিনীর মা, আর কোথাও গিয়েছিলে? ছেলেটি হাত খুলে দেখালো একটা সিকি আর 4টি পয়সা। সিকিটা মুকুজ্জেরা দিয়েছে, পয়সা 4টা হালদার মশাই দিয়েছেন। কিন্তু যেভাবেই হোক না কেন 9 সিকির কমে হবে না। তাই বাবু যদি... তোমরা বাড়ি যাও, আর কোথাও যেতে হবে না। আমি এখনই সব ব্যবস্থা করে লোক পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এমন গরিব এ গ্রামে আর কয় ঘর আছে জানেন? 2-3 ঘর আছে, বেশি নয়। একসময় এদেরও ভাত কাপড়ের অভাব ছিল না বাবু, কিন্তু একটা চালতা গাছ নিয়ে মামলা করে দারিক চক্রবর্তী আর সনাতন হাজরা 2 ঘরই 5-6 বছর আগে সর্বশান্ত হয়ে গেল। এতটা হয়তো হতো না বাবু, যদি শুধু আমাদের বড়বাবু আর গোবিন্দ গাঙ্গুলি দুজনকেই উস্কানি দিয়ে নাচিয়ে না তুলত। তারপর আমাদের বড়বাবুর কাছেই 2 ঘর বাঁধা ছিল। গত বছর উনি সুদে আসলে সব কিনে নিলেন। হ্যাঁ, চাষার মেয়ে বটে ওই কামিনীর মা, কিন্তু অসময়ে ব্রাহ্মণের জন্য ও যা করেছে তার দেখা যায় না। রমেশ একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইল। তারপর গোপাল সরকারকে সব ব্যবস্থা করতে পাঠিয়ে দিয়ে মনে মনে বলল, তোমার কথাই মানলাম জ্যাঠাইমা, তোমার কথাই মানলাম। মরলে এখানেই মরব, কিন্তু এই দুর্ভাগা গ্রামকে ছেড়ে অন্য কোথাও আমি যাব না। আমি যাব না জ্যাঠাইমা, আমি যাব না। মাস 3 পর একদিন সকালবেলা তারকেশ্বরের যে পুকুরটাকে সবাই দুধ পুকুর বলে, তার সিঁড়ির ওপর হঠাৎই এক মহিলার সঙ্গে মুখোমুখি হয়ে গেল রমেশের। মুহূর্তের জন্য এমন চমকে উঠল যে বেমক্কা তার অনাবৃত মুখের দিকে চেয়ে রইল। পাশ কাটিয়ে সরে যাওয়ার কথাই তার মনে পড়ল না। মেয়েটির বয়স খুব বেশি হলে 20। স্নান সেরে উপরে উঠছিল। তাড়াতাড়ি হাতে ধরা জলের ঘট নামিয়ে রেখে ভেজা শাড়ির আঁচল বুকের ওপর চেপে ধরে মাথা নিচু করে আস্তে আস্তে বলল, আপনি এখানে যে? আপনি কি আমাকে চেনেন? চিনি। আপনি কখন তারকেশ্বরে এলেন? আজই ভোরবেলা। আমার মামার বাড়ি থেকে মেয়েদের আসার কথা ছিল, কিন্তু তারা আসেননি। এখানে কোথায় আছেন? কোথাও না, আমি আসলে কখনো আসিনি এখানে। তবে আজকের দিনটা কোনোভাবে কোথাও থেকে কাটাতেই হবে। একটা আশ্রয় খুঁজে নেব, আর কি করব। সঙ্গে চাকর আছে তো? না, আমি এখানে একাই এসেছি। বেশ, যা হোক। বলে মেয়েটি হেসে হঠাৎ মুখ তুলতেই আবার দুজনের চোখাচোখি হয়ে গেল। সে আবার চোখ নামিয়ে নিয়ে মনে মনে একটু ইতস্তত করে শেষে বলল, তবে আমার সঙ্গেই আসুন। বলি ঘর তুলে নিয়ে এগোতে লাগলো। রমেশ একটু বিপাকে পড়ল। বলল, আমি যেতে পারি, কেননা এতে দোষ থাকলে আপনি কখনো ডাকতেন না। আপনাকে আমি যে চিনি না তাও নয়, কিন্তু মনে করতে পারছি না কিছুতেই। আপনার আপনার পরিচয়টা... তবে মন্দিরের বাইরে একটু অপেক্ষা করুন, আমি পুজোটা সেরে নিই। পথে যেতে যেতে না হয় আমার পরিচয় দেব। বলেই মেয়েটি মন্দিরের দিকে চলে গেল। রমেশ মুগ্ধের মতো তাকিয়ে রইল। এ কি ভয়ঙ্কর উদ্দাম যৌবনের ঝলক, যা তার ভেজে পোশাক ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। মুখ, গড়ন, হাঁটার ভঙ্গি সব যেন রমেশের চেনা, অথচ বহুদিনের চাপা স্মৃতির তালা কিছুতেই খুলে পথ ছাড়ল না। আধ ঘন্টা পরে পুজো সেরে মেয়েটি যখন বাইরে এলো, রমেশ আবার একবার তার মুখ দেখতে পেল, কিন্তু তখনও তাকে যেন অপরিচয়ের অটল দেওয়ালের ওপারে দাঁড়িয়ে থাকতে হলো। পথে যেতে যেতে রমেশ জিজ্ঞেস করল,
সঙ্গে আপনার আত্মীয় নেই? না, দাসী আছে, সে বাসায় কাজ করছে। আমি প্রায়ই এখানে আসি, সবই চিনি। কিন্তু আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন কেন? নইলে আপনার খাওয়া দাওয়ার খুব কষ্ট হতো। আমি রমা। রমাকে সামনে বসে খাওয়ালো, পান দিল, আবার বিশ্রামের জন্য নিজে হাতে শতরঞ্জি বিছিয়ে দিয়ে রমা কক্ষের বাইরে গেল। সেই শয্যায় শুয়ে চোখ মুদে রমেশের মনে হলো তার এই 23 বছরের জীবন যেন হঠাৎই একটি বেলার মধ্যে একেবারে পাল্টে গেল। ছোটবেলা থেকে সবসময় বাইরে পরের আশ্রয়ে কেটেছে তার। খাওয়া দাওয়ার মধ্যে শুধু পেট ভরানো ছাড়া অন্য কোনো সুখ থাকতে পারে এই কথা তার জানা ছিল না। তাই আজকের এই অচিন্তনীয় তৃপ্তির মধ্যে তার মন একেবারে ভিজে গেল। রমা বিশেষ কিছুই জোগাড় করতে পারেনি, একেবারে সাধারণ খাবার আর পানীয় দিয়েই খাওয়াতে হলো। এই জন্য তার খুব চিন্তা হচ্ছিল, পাছে ওর খাওয়া না হয় আর লোক যদি নিন্দে করে। কিন্তু রমেশের কাছে এই খাওয়া যেন হঠাৎই কত আপন হয়ে উঠল। তার ভেতরের গভীরতম জায়গা থেকে যে টান তাকে সমস্ত দ্বিধা সংকোচ সরিয়ে টেনে বসিয়ে দিল এই খাওয়ার জায়গায়, আজ সেটা সে নিজের কাছেও লুকোতে পারবে না। আর কোনো লজ্জাই তাকে দূরে সরিয়ে রাখতে পারল না। এই অল্প খাবারের ঘাটতি শুধু যত্ন দিয়ে পূরণ করার জন্যই রমা সামনে বসেছিল। খাওয়া শেষ হলে গভীর তৃপ্তির যে নিঃশ্বাস রমার বুকের ভেতর থেকে বেরিয়ে এলো, সেটা রমেশের নিজের চেয়েও অনেক বেশি ছিল। অন্য কেউ না জানুক, যিনি সব জানেন তার কাছে সেটা গোপন রইল না। রমেশের দিনের বেলা ঘুমানোর অভ্যাস ছিল না। জানলার বাইরে তখন নববর্ষার ঘন মেঘে আকাশ ভরে গিয়েছিল। আধখানা চোখ বুজেই সে সেই আকাশ দেখছিল। আত্মীয়রা এলো কি এলো না সে কথা তার মনেই ছিল না। হঠাৎ রমার মৃদু কণ্ঠ তার কানে এলো। দরজার বাইরে দাঁড়িয়ে বলছিল, আজ যখন বাড়ি যাওয়া হবে না তখন এখানেই থাকুন। কিন্তু যার বাড়ি থাকি তো এখনো দেখিনি, তিনি না বললে থাকবো কি করে? তিনি বলছেন থাকতে, এ বাড়ি আমার। এখানে তোমার বাড়ি কেন? এ জায়গাটা আমার খুবই ভালো লাগে, প্রায়ই এসে থাকি। এখানে লোক নেই বটে, কিন্তু এমন সময় আসে যে পা রাখবার জায়গা থাকে না। বেশ তো, তেমন সময় না এলে। আচ্ছা, তারকনাথ ঠাকুরের ওপর তোমার বোধহয় খুব ভক্তি, তাই তো? তেমন ভক্তি আর কই, কিন্তু যতদিন বেঁচে আছি চেষ্টা করতে হবে তো। রাতে আপনি কি খান? যা জোটে তাই খাই। খাওয়ার আগে অবধি কখনো খাবারের কথা মনে হয় না, তাই বামুন ঠাকুর যা দেন তাই খুশি হয়ে থাকতে হয়। তা এত বৈরাগ্য কেন? না, এ শুধু আলস্য। কিন্তু পরের কাজে তো আপনার আলস্য দেখিনি। তার কারণ আছে। পরের কাজে আলস্য করলে ভগবানের কাছে জবাবদিহি করতে হয়। নিজের কাজেও হয়তো হয়, কিন্তু এতটা নয়। আপনার টাকা আছে, তাই পরের কাজে মন দিতে পারেন। যাদের নেই তাদের কথা জানি না রমা, কারণ টাকা থাকারও কোনো মাপ নেই, আবার মন দেবারও ঠিক কোনো ওজন নেই। টাকা আছে কি নেই সেটা জানেন তিনি, যিনি এই দুনিয়া আর পরলোকের ভার নিয়েছেন। কিন্তু পরলোক নিয়ে ভাববার বয়স তো আপনার হয়নি। আপনি আমার চেয়ে শুধু 3 বছরের বড়। মানে তোমারও হয়নি। ভগবান করুন তুমি দীর্ঘজীবী হও। কিন্তু আমি নিজের সম্পর্কে আজও এই কথা মনে করিনি যে এটাই আমার শেষ দিন নয়। আপনাকে সন্ধ্যা আহ্নিক করতে দেখলাম না। মন্দিরে কি আছে না আছে সেটা না হয় নাই দেখলেন, কিন্তু খেতে বসে গন্ডুস করাটাও কি ভুলে গেলেন? ভুলিনি, তবে ভুললেও ক্ষতি নেই ভেবেছিলাম। কিন্তু এ কথা কেন জিজ্ঞাসা করলে? পরলোকের ভাবনাটা আপনার খুব বেশি কিনা, তাই জিজ্ঞেস করলাম। রমেশ আর উত্তর দিল না। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। রমা আস্তে আস্তে বলল, আমাকে দীর্ঘজীবী হতে বলাটা শুধু অভিশাপ দেওয়া।
হিন্দুদের ঘরে বিধবার দীর্ঘজীবন কেউ চায় না। আমি মরবার জন্য এখন দাঁড়িয়ে আছি তা সত্যি নয়, কিন্তু বেশি দিন বাঁচার কথা ভাবলেও ভয় হয়। তবে এ কথাটা আপনার জন্যও তো খাটে না। আপনাকে জোর করে কোনো কথা বলাও আমার দোষ, কিন্তু সংসারে ঢুকলে যখন মনে হবে পরের জন্য ভাবা এত ছেলে মানুষই, তখন আপনার আমার এই কথাটা মনে পড়বে। আমি তোমাকে মনে রেখেই বলছি, আজ আমার একেবারেই তা মনে হচ্ছে না। আমি তোমার কেউ নই রমা, বরং পথের কাঁটা। তবু প্রতিবেশী বলে আজ তুমি আমাকে যে যত্ন করলে, সংসারে যারা এই যত্ন প্রতিদিন আপনজনের কাছ থেকে পায়, তাদের মনে হয় পরের দুঃখ কষ্ট দেখলে তারা পাগল হয়ে ছুটে যায়। একটু আগে একা বসে ভাবছিলাম, আমার সারা জীবনটাকে যেন তুমি এই একবেলা খাওয়ানোর মধ্যে বদলে দিয়েছ। এমন করে আমাকে, বিশ্বাস করো, কেউ ডাকেনি, এত যত্ন নিয়ে আমাকে কেউ খাওয়ায়নি। খাওয়ার মধ্যে যে এত আনন্দ থাকে, আজ আমি তোমার কাছ থেকেই প্রথম জানলাম রমা। এই কথা শুনে রমার সারা শরীর শিহরিত হয়ে উঠল। তবু সে নিজেকে সামলে নিল। এ ভুলতে আপনার বেশি দিন লাগবে না। যদি বা একদিন মনে পড়ে, তুচ্ছ বলেই মনে হবে। দেশে গিয়ে আবার নিন্দা করবেন না, এই আমার ভাগ্য। না রমা, না, নিন্দেও করব না, আবার প্রশংসাও করব না। আজকের দিনটা আমার কাছে নিন্দা প্রশংসার বাইরে। হৃদয়ে মম তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে। রমার উত্তর দিল না। কিছুক্ষণ চুপ করে বসে থেকে নিজের ঘরে চলে গেল। নির্জন ঘরের ভেতরে বসে তার চোখ থেকে বড় বড় অশ্রু বিন্দু টপ টপ করে ঝরতে লাগলো। দুই দিন ধরে অবিরাম বৃষ্টি হয়ে আজ দুপুরের পর থেকে একটু থেমেছে। চণ্ডী মণ্ডপে গোপাল সরকারের সঙ্গে বসে রমেশ জমিদারির হিসাবপত্র দেখছিল। হঠাৎ প্রায় 20 জন কৃষক এসে কাঁদতে কাঁদতে বলল, ছোট বাবু এবার রক্ষা করুন, আপনি না বাঁচালে ছেলে বলে আমাদের পথে ভিক্ষা করতে হবে। ব্যাপার কি? 100 বিঘের মাঠ ডুবে গেল। জল বের না করলে সব ধান নষ্ট হয়ে যায় বাবু, সব ধান। তবে একটা ঘরও খেতে পাবে না, একটাও ঘর খেতে পাবে না। রমেশ ব্যাপারটা বুঝতে পারল না। গোপাল সরকার তাদের 2-1টা প্রশ্ন করে রমেশকে বুঝিয়ে দিল। 100 বিঘার ওই মাঠটাই গ্রামের একমাত্র ভরসা। সব চাষিরই একটু একটু করে জমি ওখানে আছে। এর পূর্ব দিকে সরকারি বড় বাঁধ, পশ্চিম আর উত্তর দিকে উঁচু গ্রাম। শুধু দক্ষিণ দিকের বাঁধটা ঘোষাল আর মুকুজ্জদের। ওই দিক দিয়েই জল বের করা সম্ভব, কিন্তু বাঁধের গায়েই একটা জলাশয় আছে। বছরের প্রায় 200 টাকার মাছ বিক্রি হয় বলে জমিদার বেনিবাবু সেটা শক্ত পাহারায় আটকে রেখেছেন। চাষারা সকাল থেকে ওর কাছেই পড়েছিল। শেষে কান্নাকাটি করতে করতে সেখান থেকে উঠে এইমাত্র এখানে এসেছে। রমেশ আর শোনার জন্য অপেক্ষা করল না, তাড়াতাড়ি রওনা দিল। বেনির বাড়িতে ঢুকলো যখন, তখন সন্ধ্যা হতে চলেছে। বেনি হেলান দিয়ে তামাক খাচ্ছিল। পাশে হালদার মশাই বসে আছেন। মনে হয় এই কথাই হচ্ছিল। রমেশ কোনো ভনিতা না করে বলল, জলের বাঁধটা আটকে রাখলে চলবে না, এখনই সেটা কেটে দিতে হবে। বেনি হুঁকোটা হালদারের হাতে দিয়ে মুখ তুলে বলল, কোন বাঁধটা? জলের বাঁধ আর কয়টা আছে বর্দা? না কাটলে পুরো গ্রামের ধান নষ্ট হয়ে যাবে। জল বের করার হুকুম দিন।
সেই সঙ্গে 200-300 টাকার মাছ বেরিয়ে যাবে। খবরটা রেখেছো? এই টাকা দেবে কে, চাষারা না তুমি? চাষিরা গরিব, তারা তো দিতে পারবে না, আর আমি বা কেন দেব সেটা তো বুঝতে পারছি না আমি। তাহলে আমরাই বা কেন এত লোকসান করবো সেটা তো আমিও বুঝতে পারছি না। খুড়ো, এমনি করে ভায়া নাকি আমার জমিদারি রাখবে? ওরে রমেশ, হারামজাদারা সকাল থেকে এতক্ষণ এখানে বসে কেঁদে কেঁদে মরছিল, আমি সবই জানি। তোমার সদর ঘরে কি দারোয়ান নেই? তার পায়ে নাগড়া জুতো নেই? যাও ঘরে গিয়ে সে ব্যবস্থা করো গে, জল আপনা আপনি বেরিয়ে যাবে। বলেই বেনি হালদাররা হেসে উঠল। রমেশের আর সহ্য হচ্ছিল না, তবু প্রাণপণে নিজেকে সামলে ভদ্রভাবেই সে বলল, ভেবে দেখুন বরদা, আমাদের 3 ঘরে 200 টাকা বাঁচানোর জন্য গরিবদের সারা বছরের খাওয়ার নষ্ট হয়ে যাবে। যেভাবেই হোক তাদের 5-7 হাজার টাকার ক্ষতি হবেই। হলো তাদের 5,000ই যাক আর 50,000ই যাক, আমার গোটা সদর কপালেও তো 2 পয়সা বার হবে না যে ওই শালাদের জন্য ওই 200 টাকা উড়িয়ে দিতে হবে। এরা সারা বছর খাবে কি? মনে হলো যেন ভারী মজার কথা শুনছে। বেনি একবার এপাশ একবার ওপাশ হেলতে হেলতে, মাথা নাড়াতে নাড়াতে, হাসতে হাসতে, থুতু ফেলে শেষে থেমে গিয়ে বলল, খাবে কি? দেখবি বেটারা যে যার জমি বন্ধক রেখে আমাদের কাছে টাকা ধার করতে আসবে। ভায়া, মাথাটা একটু ঠান্ডা করে চলো। কর্তারা এমনি করেই বাড়ি গুছিয়ে 1-8 টুকরো উচ্ছিষ্ট ফেলে রেখে গেছেন, এটাই আমাদের নেড়ে চেড়ে গুছিয়ে রাখতে হবে। আবার ছেলেদের জন্য রেখে যেতে হবে। ওরা খাবে কি? ধার কাজ করে খাবে? না হলে আর বেটাদের ছোট লোক বলা হয়েছে কেন? ঘৃণায়, লজ্জায়, রাগে, ক্ষোভে রমেশের চোখ মুখ লাল হয়ে উঠল, কিন্তু গলা সে শান্ত রেখেই বলল, আপনি যখন কিছুই করবেন না বলে ঠিক করেছেন, তখন এখানে আর দাঁড়িয়ে তর্ক করে লাভ নেই। আমি রমার কাছে যাচ্ছি, তার মত হলে আপনার একার অমতে কিছুই হবে না। বেশ, গিয়ে দেখে ওসাকে। তার আমার মত আলাদা নয়, সে সোজা মেয়ে নয় ভায়া, তাকে ভুলানো সহজ নয়। আর তুমি তো ছেলে মানুষ, তোমার বাপকেও সে চোখের জলে নাকের জলে করে তবে ছেড়েছিল। কি বলো খুড়ো? খুড়োর মতামত শোনার কোনো কৌতূহল রমেশের ছিল না। বেনির ওই অপমানজনক কথা জবাব দেওয়ারও তার ইচ্ছে হলো না। চুপচাপ বেরিয়ে গেল। প্রাঙ্গণে তুলসী মূলে সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে প্রণাম সেরে রমা মুখ তুলতেই অবাক হয়ে গেল। একেবারে সামনে রমেশ দাঁড়িয়ে, তার মাথার আঁচলটা গলায় ঝুলছে, যেন এইমাত্র রমেশকেই প্রণাম করছে। রাগে উদ্বেগে মাসির প্রথম দিনের সেই নিষেধ বাক্য রমেশের মনে ছিল না, তাই সে সরাসরি ভেতরে ঢুকে পড়েছিল। আর রমাকেও ও অবস্থায় দেখে চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করছিল। মাসখানেক পর দুজনের দেখা। তুমি নিশ্চয়ই সব শুনেছ। জল বের করে দেওয়ার জন্য তোমার মত নিতে এসেছি। সে কেমন করে হবে? তাছাড়া বরদারও তো মত নেই। নেই জানি, তার একার অমতে কিছু এসে যায় না। জল বের করা উচিত বটে, কিন্তু মাছ আটকে রাখার কি ব্যবস্থা করবেন? অত জলে তো কোনো ব্যবস্থা করা সম্ভব নয়। এবছর সে টাকাটা আমাদের ক্ষতি মেনে নিতেই হবে, না হলে গ্রাম মরবে। রমা চুপ করে রইল। তাহলে অনুমতি দিলে? না, এত টাকা লোকসান আমি করতে পারবো না। রমেশ হতবাক হয়ে গেল। এরকম উত্তর সে আশা করেনি, বরং তার মনে দৃঢ় ধারণা ছিল তার অনুরোধ রমা অস্বীকার করবে না। রমা মুখ তুলে বোধহয় রমেশের অবস্থা টের পেল, বলল, তাছাড়া বিষয় তো আমার ভাইয়ের, আমি শুধু অভিভাবক। অর্ধেক তোমার? শুধু নামে। বাবা নিশ্চয়ই জানতেন সব বিষয়ে যতীনই পাবে, তাই অর্ধেক আমার নামে লিখে দিয়েছেন। রমা, এই কটা টাকা, তোমার অবস্থা সব থেকে ভালো, তোমার কাছে এ ক্ষতি কিছুই নয়। আমি মিনতি করে বলছি রমা, এত লোকের অন্ন কষ্ট করো না। সত্যি বলছি, তুমি যে এত নিষ্ঠুর হতে পারো আমি কল্পনাও করিনি।
নিজের ক্ষতি করতে পারিনি বলে যদি নিষ্ঠুর হই, না হয় তাই ভালো। আপনার যদি এতই দয়া হয়, নিজেই ক্ষতিপূরণ দিয়ে দিন না। রমা, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এখানে ফাঁকি চলে না, তাই এখানে মানুষের আসল রূপ বেরিয়ে পড়ে। তোমারও আজ বেরুলো জানো, কিন্তু বিশ্বাস করো, তোমাকে আমি কিন্তু এমন ভাবিনি। ভেবেছিলাম তুমি এর থেকে অনেক উপরে, কিন্তু তুমি নও। তোমাকে নিষ্ঠুর বলাও ভুল। তুমি নীচ, তুমি ছোট। কি? তুমি ভীষণ হীন আর নীচ। আমি যে কত ব্যাকুল হয়ে উঠেছি সেটা তুমি বুঝেই আমার কাছে ক্ষতিপূরণের দাবি করলে, কিন্তু বরদাও মুখ ফুটে এটা বলেনি। পুরুষ হয়েও ওর মুখে যা বেঁধেছে, স্ত্রী হয়েও তোমার মুখে তা বাঁধেনি। আমি আরো বড় ক্ষতিপূরণ করতে পারি, কিন্তু একটা কথা আজ আমি বলছি রমা, দয়ার উপর জুলুম করা সংসারের সব থেকে বড় পাপ। আজ তুমি তাই করে আমার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছো। রমা হতভম্ব হয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। একটা কথাও তার মুখ দিয়ে বের হলো না। রমেশ শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, আমার দুর্বলতা কোথায় সেটা তুমি জানো, কিন্তু আর এক বিন্দু রস সেখানে পাবে না, এটা বলে দিচ্ছি। আমি কি করব তাও জানিয়ে দিচ্ছি। এখনই জোর করে বাঁধ কেটে দেব। তোমরা পারো তো আটকাও। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে যত অপমান করলে, আমি তার জবাব দিতে চাই না, কিন্তু এ কাজ তুমি কিছুতেই করবে না। কেন? কারণ এত অপমানের পরেও আমার তোমার সঙ্গে ঝগড়া করতে ইচ্ছে করছে না। রমার মুখ এত অস্বাভাবিকভাবে ফ্যাকাশে হয়ে গিয়েছিল আর কথা বলতে গিয়ে ঠোঁট কাঁপছিল যে সন্ধ্যার অন্ধকারেও রমেশ সেটা লক্ষ্য করল। কিন্তু তখন মনস্তত্ত্ব খুঁটিয়ে ভাবার সময়ও তার ছিল না, ইচ্ছেও ছিল না। সঙ্গে সঙ্গে জবাব দিল, কলহ বিবাদের ইচ্ছে আমারও নেই, একটু ভাবলেই টের পাবে। কিন্তু তোমার সদ্ভাবের দামও আমার কাছে আর কিছুই নেই। যাই হোক, তর্কের দরকার নেই, আমি চললাম। মাসি তখন উপরে ঠাকুর ঘরে ছিলেন, কিছুই জানতেন না। নিচে এসে দেখলেন রমা দাসীকে নিয়ে বের হচ্ছে। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, এই জল কাদায় সন্ধ্যার পর কোথায় যাচ্ছিস রে রমা? একবার বর্দার ওখানে যাব মাসি। পথে তো আর এতটুকু কাদা পাওয়ার জো নেই দিদিমণি। ছোটবাবুই এমন রাস্তা বানিয়ে দিয়েছেন, সিঁদুর পড়লে কুড়িয়ে নেওয়া যায় এখন। ভগবান ওকে বাঁচিয়ে রাখুক। গরিব দুঃখীরা সাপের হাত থেকে রেহাই পেয়ে বেঁচেছে। তখন বোধহয় রাত 11টা। বেনির চণ্ডীমণ্ডপ থেকে অনেক লোকের চাপা গলার আওয়াজ আসছিল। আকাশ থেকে কিছুটা মেঘ সরে গিয়ে ত্রয়োদশীর ঝাপসা চাঁদের আলো বারান্দায় পড়ছে। সেখানেই খুঁটিতে ঠেস দিয়ে বসেছিল এক বিশাল আকৃতি প্রৌঢ় মুসলমান, চোখ বন্ধ করে, আর মুখমণ্ডল রক্তে থকথকে, জামা কাপড়ও রক্তে রাঙা, কিন্তু সে চুপ করে আছে। বেনি চাপা গলায় অনুনয় করছিল, কথা শোন আকবর, থানায় চল। 7 বছর না যদি তাকে আমি জেলে রাখতে পারি, ঘোষাল বংশের ছেলে নই আমি। আরে রমা, তুমি একবার বলো না, চুপ করে রইলে কেন? কিন্তু রমা কাঠের মতো নীরবে বসে রইল। আকবর আলী এবার চোখ খুলে সোজা হয়ে বলল, সাবাস, हाँ माँ का दूध पिए छिलो बटे वो छोटो बाबू, लाठी पकड़े छिलो बटे। সেই কথাই তো বলছি আকবর। কার লাঠিতে তুই জখম হলি? সেই ছোড়ার নাকি সেই হিন্দুস্তানি চাকরে? সেই বেটে হিন্দুস্তানিটার কথা বলছেন? সে বেটা লাঠি চালাতে জানে না কি বড় বাবু? क्या बोलता है कहर? তোকে তো পয়লা চোটেই বসিয়ে দিয়েছিল। আকবরের দুই ছেলে কাছেই চুপচাপ বসেছিল, তারাও আঘাত পেয়েছিল। গহর মাথা নাড়িয়ে সায় দিল, কথা বলল না। আকবর আবার বলতে লাগলো, मेरे हाथ से अगर वो चोट खाता तो बचतो ना। রমা উঠে এসে কাছেই দাঁড়ালো। আকবর ওদের পীরপুরের প্রজা,
সাবেকিকালে লাঠির জোরে অনেক জমি জমা তাদের করিয়ে দিয়েছে। তাই আজ সন্ধ্যার পর রাগে অভিমানে ক্ষোভে গিয়ে রমা তাকে ডেকে এনে বাঁধ পাহারায় বসিয়েছিল আর ভেবেছিল এবার সে দেখবে রমেশ ওই হিন্দুস্থানি চাকরের জোরে কি করতে পারে। কিন্তু রমেশ নিজেই এত বড় লাঠিয়াল এটা রমা স্বপ্নেও ভাবতে পারেনি। আকবর রমার মুখের দিকে তাকিয়ে বলল, তখনও ছোট বাবু সেই বেটাকা লাঠি তুলে নিয়ে বাঁধ আটক করে দাঁড়ালেন। দিদি ঠাকুরান, আমরা 3 বাপ ছেলে মিলে হটাতে পারলাম না। আধারে বাঘের মতো চোখ জ্বলছিল ছোট বাবুর। ও বললেন, আকবর তুই বুড়া মানুষ, সরে যা, বাঁধ না কাটলে সারা গ্রামের লোক মরে যাবে, তাই কাটতে হইব। तेरा भी तो ये गांव में जमी जमा है, सब डूबे बर्बाद हो गेले केमन लागबे। আমি সেলাম করে বললাম, আল্লাহ কা কসম ছোট বাবু, তুমি একবার পথ ছাড়ো। তোমার আড়ালে দাঁড়িয়ে ওই যে কয়েকজন সুমদি মেয়ে মানুষ কাপড় জড়িয়ে ঝপাঝপ কোদাল মারছে, ওদের মাথাটা ফাঁক করে দি। বেঈমানের বেটারা তাকে সেলাম জানিয়ে এসে এখানে চালাকি করছে। খবরদার বড় বাবু, বেঈমান বলো না। আমরা মুসলমানের ছেলে, সব সইতে পারি, उठा पारबो ना। किसको बेईमान कह रहे हो दीदी? घर में बैठ के बेईमान बोले बड़ो बाबू, चोखे देखले जानते पार तो वो छोटो बाबू क्या चीज है। छोटो बाबू की তাই তো তুই থানায় গিয়ে জানিয়ে আয় না, বলবি তুই বাঁধ পাহারা দিচ্ছিলি, ছোট বাবু চড়া হয়ে তোকে মেরেছে। তোবা তোবা, দিন কি রাত করতে বলছেন বড় বাবু। না হলে আর কি বলবো, আজ গিয়ে যখন দেখাও কালই ওয়ারেন্ট বার করে একেবারে হাজতে ঢুকিয়ে দেবো। রমা, তুমি একবার ভালো করে বুঝিয়ে বলো না, এমন সুযোগ কি আর কখনো পাওয়া যাবে? না দিদি ঠাকুরন, ও আমি পারবো না। কেন পারবি না? क्या बोल रहे हैं बड़ो बाबू, हमार लज्जा शर्म नहीं नकी। पचड़ा गांव में लोग तो আমাকে सरदार बोले डाके। दीदी ठाकुरन, তুমি যদি হুকুম করো আসামি হয়ে জেল খাটতে পারি, কিন্তু এই ঝুটা সাক্ষী হয়ে বদনাম দিতে পারবো না। পারবে না আকবর? না দিদি ঠাকুরন, না। অন্য সব কিছু আমরা পারি, কিন্তু সদরে গিয়ে अपना चोट दिखाते पारबो ना। उठ गहड़, हम घर चले जाते हैं, আমরা নালিশ করতে পারবো না। বলেই তারা উঠে পড়ল। বেনি হতাশ আর ক্রুদ্ধ দৃষ্টিতে তাদের দিকে তাকালো। চোখ থেকে যেন আগুন ছড়তে লাগলো, মনে মনে অকথ্য গালাগাল করতে লাগলো। রমার সম্পূর্ণ চুপচাপ নিরুদ্যম ভাবটার মানে সে কিছুই বুঝতে পারছিল না, তাই সে আরো ভেতরে ভেতরে জ্বলছিল। আকবর আলী ছেলেদের নিয়ে যখন সব অনুনয় বিনয় রাগ ভৎসনা অগ্রাহ্য করে চলে গেল, তখন রমার বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরোল। অকারণেই তার চোখ ভিজে গেল। অথচ আজকের এত বড় অপমান আর পরাজয়ের পরও যেন মনে হলো বুকের ওপর থেকে একটা বিশাল ভার নেমে গেছে। কেন যে এমন হচ্ছে সে সেটা বুঝতে পারল না। বাড়ি ফিরে সারা রাত তার ঘুম হলো না। বারবার চোখের সামনে ভেসে উঠল সেই তারকেশ্বর, যাকে সামনে বসিয়ে খাইয়েছিল। যতবার মনে পড়ছিল ততবারই মনে হচ্ছিল কি সুন্দর সুকুমার দেহের ভেতর এত মায়া আর এত তেজ কিভাবে একসাথে শান্তভাবে মিলে মিশেছিল। মনে হলো সেই স্মৃতি যেন চোখের জল ভাসিয়ে নিয়ে যাচ্ছে গোটা মুখটাকে। ছোটবেলায় একদিন রমেশ রমাকে ভালোবেসেছিল, একেবারে ছেলে মানুষই ভালোবাসা, তাতে সন্দেহ নেই, কিন্তু সেটা কতটা গভীর ছিল তারকেশ্বরে গিয়ে সে প্রথম বুঝতে পেরেছিল। আর সব থেকে বেশি অনুভব করেছিল সেদিন, যেদিন সন্ধ্যার অন্ধকারে রমার সঙ্গে তার সব সম্পর্ক একেবারে মাটিতে মিশিয়ে দিয়ে চলে এসেছিল সে। সেই ভয়ঙ্কর রাতের ঘটনার পর রমার দিকটা রমেশের কাছে মরুভূমির মতো একেবারে শূন্য হয়ে গিয়েছিল। কিন্তু সেটা যে তার সব কাজকর্ম, শোয়া বসা, এমনকি চিন্তা ভাবনা আর পড়াশোনাকেও একেবারে নিরস করে দেবে, সেটা রমেশ কল্পনাও করতে পারেনি।
তাই গৃহবিচ্ছেদ আর চারিদিকে অচেনা অচেনা পরিবেশে তার প্রাণ যখন আর এক মুহূর্ত গ্রামে টিকতে চাইছিল না, তখন হঠাৎ একটা ঘটনা তাকে নতুন করে সোজা হয়ে দাঁড় করালো। খালের ওপারে পীরপুর গ্রামও তাদেরই জমিদারি। সেখানে মুসলমানের সংখ্যা বেশি। একদিন তারা দল বেঁধে রমেশের কাছে এসে বলল, যদিও তারা জমিদারের প্রজা, তবু তাদের ছেলে মেয়েদের মুসলমান বলে গ্রামের স্কুলে ভর্তি করতে দেওয়া হচ্ছে না। অনেকবার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে। মাস্টারমশাইরা কোনোভাবেই তাদের ছেলেদের নেয় না। রমেশ অবাক হলো। রেগে গিয়ে সে বলল, এমন অন্যায় অত্যাচার তো কখনো শুনিনি। তোমাদের ছেলেদের আজই নিয়ে এসো, আমি নিজে দাঁড়িয়ে থেকে ভর্তি করিয়ে দেব। তারা বলল, যদিও তারা প্রজা, কিন্তু খাজনা দিয়ে জমি ভোগ করে, তাই হিন্দুর মতো জমিদারকে তারা ভয় করে না। কিন্তু এ ব্যাপারে ঝগড়া করে লাভ নেই, কারণ এতে ঝগড়াই হবে, আসল উপকার কিছু হবে না। বরং তারা নিজেরাই ছোটখাটো একটা স্কুল করতে চায়, আর ছোটবাবু যদি একটু সাহায্য করে তাহলেই হয়ে যায়। ঝগড়া বিবাদে রমেশও তখন ক্লান্ত হয়ে পড়েছিল, তাই আর বাড়িয়ে না তুলে তাদের কথায় যুক্তি দেখে রাজি হয়ে গেল। আর তখন থেকেই সে এই নতুন বিদ্যালয় গড়ার কাজে লেগে গেল। ওদের সঙ্গে মিশে রমেশ শুধু যে সুস্থ বোধ করল তাই নয়, এই 1 বছরে যতটা তার ক্ষতিক্ষয় হয়েছিল তা ধীরে ধীরে যেন ভরে আসতে লাগলো। রমেশ দেখল কুয়াপুরের হিন্দুদের মতো এরা প্রতি কথায় ঝগড়া করে না, করলেও একটু হলেই সদরে ছুটে গিয়ে মামলা ঠুকে দেয় না, বরং গ্রামের বড় বুড়োদের বিচার ফলে তা ভালো লাগুক আর খারাপ মানতে চেষ্টা করে। বিশেষ করে বিপদের দিনে পরস্পরের সাহায্যে এমন আন্তরিকভাবে এগিয়ে আসতে রমেশ হিন্দু গ্রামবাসীদের মধ্যে কখনো দেখেনি। একে তো রমেশের জাতিভেদের ওপর কোনোদিনই বিশ্বাস ছিল না, তার উপর এই 2 গ্রামের তুলনা করে দেখার পর তার অশ্রদ্ধা আরও অনেক গুণ বেড়ে গেল। সে স্থির করল, হিন্দুদের মধ্যে ধর্ম আর সামাজিক বৈষম্যই এই হিংসা বিদ্বেষের আসল কারণ, অথচ মুসলমানদের মধ্যে সবাই ধর্মের দিক থেকে সমান, তাই তাদের মতো একতা হিন্দুদের নেই আর হওয়া সম্ভব নয়। আর জাতিভেদ দূর করার কোনো উপায় নেই, এমনকি এ নিয়ে পল্লীগ্রামে কথা বলাটাও প্রায় অসম্ভব। তাই ঝগড়া বিবাদ কমিয়ে মিল মহব্বত গড়ে তোলার চেষ্টা করাও বৃথা। ফলে এতদিন ধরে নিজের গ্রামের জন্য সে যে অযথাই চেষ্টা করে মরেছে সেটা ভেবে তার খুব অনুশোচনা হলো। তার বিশ্বাস হলো এরা এমনই করেই খাওয়া দাওয়া করে চিরকাল কাটিয়েছে, আর এমনই করেই কাটাতে বাধ্য। এদের ভালো কোনো দিনই হতে পারে না, কিন্তু কথাটা ঠিকঠাক পাকা করে নেওয়া দরকার। অনেকদিন ধরে নানা কারণে তার জ্যাঠাইমার সঙ্গে দেখা হয়নি। সেই ঝগড়াঝাটির পর থেকে সে ইচ্ছে করেই আর যায়নি। আজ ভোরে উঠে একেবারে জ্যাঠাইমার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। জ্যাঠাইমার বুদ্ধি আর অভিজ্ঞতার উপর তার এমন বিশ্বাস ছিল যা তিনি নিজেও জানতেন না। রমেশ অবাক হয়ে দেখল, এত ভোরেই জ্যাঠাইমা স্নান করে তৈরি হয়ে আধো অন্ধকারে ঘরে চশমা পরে বই পড়ছেন। তিনিও কম অবাক হলেন না। বই বন্ধ করে রমেশকে আদর করে ঘরে ডাকলেন আর তাকে জিজ্ঞেস করলেন, এত সকালেই যে রে? অনেকদিন তোমাকে দেখতে পাইনি জ্যাঠাইমা। আমি পীরপুরে একটা স্কুল করেছি। শুনেছি, কিন্তু আমাদের স্কুলে আর পড়াতে যাও কেন বলো তো? সেই কথাই বলতে এসেছি জ্যাঠাইমা। এদের ভালোর চেষ্টা করা শুধু পণ্ডশ্রম। যারা কেউ কারো ভালো সহ্য করতে পারে না, অহংকার অভিমান যাদের এত বেশি, তাদের মধ্যে খেটে মরায় কোনো লাভ নেই, বরং মাঝখান থেকে নিজেরই শত্রু বেড়ে ওঠে। বরং যাদের জন্য চেষ্টা করলে সত্যিকারের মঙ্গল হবে, আমি সেখানেই শ্রম দেব। এ কথা তো নতুন নয় রমেশ। পৃথিবীতে ভালো কাজ করার দায়িত্ব যেই নিয়েছে তার শত্রু সব সময় বেড়ে উঠেছে।
সেই ভয়ে যদি তুইও পিছু হটে দাঁড়াস তাহলে তো চলবে না। এই গুরু দায়িত্ব ভগবান তোকে দিয়েছেন, তোকেই বহন করতে হবে। কিন্তু হ্যাঁ রে রমেশ, শুনি তুই নাকি হুতির হাটে জল খাস। এই দেখো জ্যাঠাইমা, এর মধ্যেই তোমার কানে পৌঁছে গেল। এখনো খাইনি ঠিকই, তবে খেতে আমি কোনো দোষ দেখি না। আমি তোমাদের এই জাতিভেদ মানি না। মানিস না মানে? এ কি নিচে কথা? না জাতিভেদ নেই বলে তুই মানবি না? ঠিক ওই কথাটাই জিজ্ঞেস করতে আজ তোমার কাছে এসেছিলাম জ্যাঠাইমা। জাতিভেদ আছে সেটা মানি, কিন্তু এটাকে ভালো বলে মনে করি না। কেন? কেন সেটা তোমাকে বলতে হবে জ্যাঠাইমা? এ থেকেই তো যত অশান্তি, যত ঝগড়া। এটা কি তোমার অজানা? সমাজে যাদের ছোট জাত করে রাখা হয় তারা যে বড় জাতদের হিংসে করবে, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে, মুক্তি চাইবে, এ তো খুবই স্বাভাবিক। হিন্দুরা জমাতে জানে না, শুধু অপচয় করতে জানে। নিজেকে আর নিজের জাতকে রক্ষা করতে গিয়ে আমরা প্রতিদিন ক্ষয় হচ্ছি। ছোট জাতকে অপমান করার ফল হাতে হাতেই দেখতে পাবে। বুঝতে পারবে কেমন করে হিন্দুরা প্রতিদিন কমছে আর মুসলমানরা সংখ্যায় বাড়ছে, তবু হিন্দুর কোনো হুঁশ নেই। তোর এত কথা শুনে এখনো তো আমার হুঁশ হচ্ছে না রমেশ। যারা তোদের গুণে বেড়ায় তারা যদি প্রমাণ করতে পারে এতগুলো ছোট জাত শুধুমাত্র ছোট হওয়ার ভয়ে জাত দিয়েছে, তাহলে হয়তো আমার হুঁশ হতে পারে। হিন্দুরা কমছে সেটা মানি, কিন্তু তার জন্য অন্য কারণ আছে। সেটাও যদি সমাজের দোষ বটে, কিন্তু ছোট জাতের জাত দেওয়া না দেওয়া তার কারণ নয়। শুধু ছোট বলে কোনো হিন্দুই কোনোদিন জাত দেয় না। কিন্তু যারা ছোট জাত তারা যে বড় জাতকে হিংসে করে চলবে, এ তো আমার কাছে একেবারে সত্যি কথা মনে হয় জ্যাঠাইমা। ঠিক কথা নয় বাবা, একটুও ঠিক নয়। এটা তোদের শহর নয়। গ্রামে জাত ছোট কি বড় সেজন্য কারো একটুও মাথা ব্যথা নেই। ছোট ভাই যেমন ছোট বলে বড় ভাইকে হিংসে করে না, 2 বছর পরে জন্মানোর জন্য যেমন কোনো ক্ষোভ নেই, ঠিক তেমনি গ্রামের মানুষও এখানে কায়েদ ব্রাহ্মণ হয়নি বলে একটু দুঃখ করে না। কৈবর্ত কায়েদ হওয়ার জন্য কোনো চেষ্টাও করে না। ছোট ভাই বড় ভাইকে প্রণাম করতে লজ্জা পায় না। কায়েদও ব্রাহ্মণের পায়ের ধুলো নিতে দ্বিধা করে না। তাই বলছি বাবা, জাতিভেদ টেদ হিংসা বিদ্বেষের কারণ নয়। অন্তত বাঙালির মেরুদণ্ড যে পল্লীগ্রাম, সেখানে নয়। তবে এমন হয় কেন জ্যাঠাইমা? ওই গ্রামে তো এত মুসলমান, তাদের মধ্যে তো এমন ঝগড়া নেই। বিপদের দিনে একজন আরেকজনকে এইভাবে ছেড়ে যায় না। সেদিন টাকার অভাবে দারিক ঠাকুরের প্রায়শ্চিত্ত হয়নি বলে কেউ তার মৃতদেহ ছুঁতেও গেল না, সেটা তুমি জানো? জানি বাবা, সব জানি, কিন্তু এর কারণ জাতিভেদ নয়। আসল কারণ এই মুসলমানদের এখনো সত্যিকারের ধর্ম আছে, কিন্তু আমাদের মধ্যে নেই। আমরা শুধু কিছু আচার বিচার আর কুসংস্কার আঁকড়ে আছি, আর তার থেকেই এইসব নিরর্থক দলে দলে ভাঙা। এর কোনো প্রতিকার নেই জ্যাঠাইমা? আছে বাবা, আছে, প্রতিকার আছে। প্রতিকার আছে শুধু জ্ঞানে। যে পথে তুই হাঁটছিস শুধু সেই পথেই। তাই তোকে বারবার বলি, জন্মভূমিকে কিছুতেই ছেড়ে যাসনি। তুই বলবি মুসলমানদের মধ্যে অজ্ঞতা অনেক, কিন্তু তাদের সজীব ধর্ম তাদের সব দিক সামলে রেখেছে। একটা কথা বলি শুন রমেশ, পীরপুর আছে, ওখানে খবর নিলে শুনবি জাফর নামে একজন বড় লোককে সবাই এক ঘরে করে রেখেছে। কারণ সে তার বিধবা সৎমাকে খেতে দেয় না। কিন্তু আমাদের এই গোবিন্দ গাঙ্গুলি সেদিন তার বিধবা বড় ভাজকে মেরে আত্মরা করে দিলেও সমাজ থেকে তার শাস্তি হওয়া তো দূরে থাক,
সে নিজেই এখন সমাজের মাতা হয়ে বসে আছে। এসব অপরাধ আমাদের কাছে শুধু ব্যক্তিগত পাপ পুণ্য, এর সাজা ভগবান দেবেন কি দেবেন না সমাজ সেদিকে একটুও নজর দেয় না। এই নতুন তথ্য শুনে রমেশ একদিকে যেমন অবাক হয়ে গেল, অন্যদিকে মনে মনে এটাকে সত্যি বলে মেনে নিতে দ্বিধা করতে লাগলো। বিশেশ্বরী যেন সেটা বুঝেই বললেন, ফলটাকে উপায় ভেবে ভুল করিস না বাবা। যে কারণে তোর মনে সংশয় জাগছে সেই জাতের ছোট বড় নিয়ে ঝগড়া আসলে উন্নতির লক্ষণ, কারণ নয়। সেটা আগে না হলে চলবেই না। তবে যদি ভেবে এটাকেই নেড়ে চেড়ে দেখতে চাস, তবে দুদিকই নষ্ট হবে। সত্যি কিনা যাচাই করতে চাইলে শহরের কাছাকাছি 2-4টে গ্রাম ঘুরে এসে কুয়াপুরের সঙ্গে মেলাতে পারিস, নিজেই টের পাবি। কলকাতার কাছাকাছি কিছু গ্রামের সঙ্গে রমেশের পরিচয় ছিল। মনে মনে তাদের চেহারাটা তুলনা করতে গিয়েই হঠাৎ যেন চোখের সামনে থেকে অন্ধকারের একটা পর্দা সরে গেল। সে গভীর শ্রদ্ধা আর বিস্ময়ে চুপ করে জ্যাঠাইমার মুখের দিকে তাকিয়ে রইল। তিনি কিন্তু কিছু খেয়াল না করে ধীরে ধীরে আগের মতনই বলতে লাগলেন, তাই তোকে বারবার বলি বাবা, জন্মভূমি ছেড়ে যাস নে। তোদের মতো যারা বাইরে গিয়ে বড় হতে পেরেছে, যদি তারা আবার গ্রামে ফিরে আসতো, সম্পর্ক ছিঁড়ে পালিয়ে না যেত, তাহলে গ্রামের এমন দুরবস্থা হতো না। তারা গোবিন্দ গাঙ্গুলিকে মাথায় তুলে তোকে দূরে সরিয়ে দিতে পারতো না। দূরে সরে যেতে আমারও আর দুঃখ নেই জ্যাঠাইমা। না রমেশ, তা হতে পারে না। যদি এসেছিস, যদি কাজ শুরু করেছিস, মাঝপথে ছেড়ে দিলে জন্মভূমি তোকে ক্ষমা করবে না বাবা। কেন জ্যাঠাইমা, জন্মভূমি শুধু কি আমার একার? তোর একারই বাবা, শুধু তোরই মা। তুই দেখিসনি মা কোনোদিন সন্তানের কাছে মুখ ফুটে কিচ্ছু চান না। তাই এত লোক থাকতেও কারো কানে তার কান্না পৌঁছায়নি। কিন্তু তুই আসতেই শুনতে পেয়েছিলি। রমেশ আর তর্ক করল না। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে নিঃশব্দে ভক্তি ভরে বিশ্বেশ্বরীর পায়ের ধুলো মাথায় নিল। তারপর ধীরে ধীরে বেরিয়ে গেল। ভক্তি, করুণা আর কর্তব্যের গভীর বিশ্বাসে ভরে উঠল তার মন। সেই মন নিয়েই রমেশ বাড়ি ফিরল। তখনই সূর্য উঠেছে। ঘরের পূর্ব দিকে খোলা জানলার সামনে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ শিশু স্বরের ডাক শুনে চমকে উঠে তাকিয়ে দেখে দরজার বাইরে দাঁড়িয়ে লজ্জায় লাল হয়ে ডাকছে রমার ছোট ভাই যতীন। ছোটদা। রমেশ কাছে গিয়ে তার হাত ধরে ভেতরে টেনে এনে জিজ্ঞেস করল, কাকে ডাকছো যতীন? আপনাকেই। আমাকে ছোটদা বলতে তোমায় কে বলেছে বলো তো? দিদি। দিদি? তিনি কি কিছু বলতে পাঠিয়েছেন তোমায়? না, দিদি বললেন আমায় সঙ্গে করে তোর ছোটদার বাড়ি নিয়ে চল, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। এই বলে সে দরজার দিকে চাইল। রমেশ বিস্ময় ও ব্যস্ততায় এগিয়ে গিয়ে দেখল রমা একটা থামের আড়ালে দাঁড়িয়ে আছে। রমেশ এগিয়ে গিয়ে নম্রভাবে বলল, আজ আমার এ কি সৌভাগ্য, কিন্তু আমায় ডেকে পাঠালে না কেন? নিজে কষ্ট করে এলে কেন? এসো এসো, ঘরে এসো। রমা একটু ইতস্তত করল। তারপর যতীনের হাত ধরে রমেশের পিছু পিছু ঘরের চৌকাঠে এসে বসে পড়ল। বলল, আজ একটা জিনিস ভিক্ষে চাইতে এসেছি আপনার বাড়িতে, বলুন দেবেন? এই বলে রমেশের মুখের দিকে স্থির চোখে তাকিয়ে রইল সে। সেই দৃষ্টিতে রমেশের ভরা মন হঠাৎ যেন উন্মত্ত সুরে বাজতে বাজতে ভেঙে একেবারে ঝরে পড়ল। কিছুক্ষণ আগেই তার মনে যে আশা, স্বপ্ন আর আকাঙ্ক্ষা রঙিন আলোয় নাচছিল,
সবই হঠাৎ নিভে অন্ধকার হয়ে গেল। তবুও রমেশ জিজ্ঞাসা করল, কি চাই বলো? আগে কথা দিন। তা পারবো না। তোমায় একটুও না জেনে প্রশ্ন না করেই কথা দেওয়ার ক্ষমতা তুমি নিজেই ভেঙে দিয়েছো রমা। আমি? হ্যাঁ, তুমি ছাড়া আর কারো সাধ্য ছিল না। রমা, আজ তোমায় একটা সত্যি কথা বলবো, চাইলে বিশ্বাস করো, না হলে না করো। কিন্তু জিনিসটা যদি একেবারে মরে নিভে না যেত, হয়তো কোনোদিনই বলতে পারতাম না। আজ যেহেতু আর কারো ক্ষতি বা লাভ নেই, তাই আজ জানাচ্ছি, তোমাকে ছাড়া আদৌ আমার কিছু ছিল না। কিন্তু জানো কেন? না। তবে তার ভেতরটা যেন লজ্জা আর আশঙ্কায় হঠাৎ একটা কাঁটার মতো খচখচ করতে লাগলো। রমেশ ধীরে ধীরে বলল, শোনো, রাগ করবে না, আবার লজ্জাও পাবে না। ভাববে যেন কোনো পুরনো দিনের গল্প শোনাচ্ছি। রমা প্রাণপণে আপত্তি জানাতে চাইল, কিন্তু মাথা এতটাই নিচু হয়ে গেল যে তুলতে পারল না। রমেশের শান্ত মৃদু নির্লিপ্ত কণ্ঠে ভেসে এলো, আমি তোমাকে ভালোবাসতাম রমা। আজ আমার মনে হয় ওই রকম ভালোবাসা আর কেউ কোনো দিন কাউকে করতে পারেনি। ছোটবেলায় মায়ের মুখে শুনেছিলাম আমাদের বিয়ে হবে। তারপর যেদিন সব আশা ভেঙে গেল, সেদিন কেঁদে ফেলেছিলাম। এখনো মনে পড়ে। কথাগুলো যেন জ্বলন্ত সীসার মতো রমার কানে ঢুকে বুকটাকে কেটে টুকরো টুকরো করে দিতে লাগলো। সে একেবারে অসহায় পাথরের মূর্তির মতো বসে রইল, নিষেধ করার কোনো শক্তি পেল না। রমেশ আবার বলল, তুমি হয়তো ভাবছো এসব গল্প শোনানো অন্যায়। আমারও তাই মনে হয়েছিল। বলি, সেদিন তারকেশ্বরে যখন তোমার একদিনের ব্যবহারে আমার সারা জীবনটা পাল্টে গিয়েছিল, তখনও চুপ করেছিলাম। কিন্তু ওই চুপ করে থাকা আমার পক্ষে সহজ ছিল না। রমা আর সহ্য করতে পারল না। সে বলে উঠল, তাহলে আজ আমায় বাড়িতে ডেকে এনে অপমান কেন করছেন? অপমান? না রমা, না। এর মধ্যে মান অপমানের কিছু নেই। যার কথা বলছি সে রমা আজ তুমি আর নও। সে রমেশও আজ আর আমি নেই। শোনো, সেদিন যেন কেন মনে হয়েছিল তুমি যাই বলো, যাই করো, আমার অমঙ্গল তুমি কখনো চাইতে পারবে না। কারণ মনে হয়েছিল ছোটবেলায় একদিন আমাকে সত্যিই তুমি ভালোবেসেছিলে, তা আজও একেবারে ভুলোনি। তাই ভেবেছিলাম তোমাকে কিছু না জানি তোমার ছায়ার নিচে থেকে আমার সব কাজ চালিয়ে যাব। কিন্তু সেই রাতে আকবরের মুখে শুনলাম তুমি নিজেই। বাবু! হঠাৎ বাইরে থেকে গোপাল সরকারের ভয়ে কাঁপা কণ্ঠ ভেসে এলো। রমেশ ঘর থেকে বেরোতেই গোপাল তাড়াতাড়ি বলল, পুলিশ ভুজুয়াকে ধরেছে। কেন? পরশু রাতের রাধানগরের ডাকাতিতে নাকি সে ছিল। এক মুহূর্ত থেকো না রমা, খিড়কি দিয়ে বেরিয়ে যাও। পুলিশ ঘর তল্লাশি করতে ছাড়বে না। তোমার কোনো ভয় নেই তো? বলতে পারি না, কতদূর কি হয়েছে এখনো জানি না। রমার ঠোঁট কেঁপে উঠল। হঠাৎ তার মনে পড়ল পুলিশে সেদিন সেই অভিযোগ করেছিল। আর সেই মুহূর্তেই অশ্রু গড়িয়ে পড়ে সে বলল, আমি যাব না। এখানে থাকা তোমার একদম উচিত নয় রমা, তাড়াতাড়ি যাও। কোনো কথা না শুনে সে যতীনের হাত ধরে জোর করে টেনে নিল। হঠাৎ দুই ভাই বোনকে খিড়কি পথ দিয়ে বাইরে বের করে দরজা বন্ধ করে দিল। শুনছিলেন পল্লী সমাজের দ্বিতীয় পর্ব। পরবর্তী এবং অন্তিম পর্ব আসবে খুবই শীঘ্রই।